সুধী দর্শক, রেডিও মেট্রো মেইলের শুভেচ্ছা জানবেন। পৃথিবীর যে যেই প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, আমাদেরকে শুনছেন, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের চিটচ্যাট শুরু করছি। আজকে আমাদের সঙ্গে যথারীতি বেশ কয়েকজন অতিথি যুক্ত আছেন। আপনাদের প্রিয় কজন কবি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা কবিদের কথা শুনবো, কবিতা শুনবো, আবৃত্তি শুনবো এবং গান শুনবো। এবং আমাদের যে বিষয় প্রতিবারের মতো থাকে কোভিড-19 কে রিলেট করে আমরা আজকের আলোচনাও করব। আজকের আলোচনার বিষয় হলো যে কোভিড-19 বা এই প্যান্ডেমিক এবং আমাদের কবিদের মনোজগৎ। আমরা সাধারণ মানুষ যারা এই কোভিড-19 এর সময় এই মহামারীকালীন আমাদের মনে, আমাদের চিন্তায়, আমাদের মননে নানান বিষয় নানানভাবে আসে। আমাদের চিন্তার দরজায় নানান বিষয় কড়া নাড়ে। কিন্তু আমরা আজকে জানবার চেষ্টা করব আমাদের কবিরা যারা আমাদের কবি হিসেবে আমাদের খুব প্রিয়, তাদের চিন্তায়, তাদের মননে, তাদের মনোজগতে এই মহামারীকালীন সময়ে কি আনাগোনা করছে, তারা কি ভাবছেন, এ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন এখানে আমাদের সবার প্রিয় কবি, কবি আসাদ চৌধুরী। কবি আসাদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন কবি আমিনুর রহমান। কবি আমিনুর রহমান ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আশা করি অনুষ্ঠানের যে কোনো এক সময় আমাদের সঙ্গে যুক্ত হবেন কবি মোহাম্মদ নুরুল হুদা, তিনিও হয়তো আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন ঢাকা থেকে। কবিদের নিয়ে যখন আমরা কথা বলবো, আমরা গানও শুনবো, কারণ এই গত দুদিন আগে মাত্র আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন আমরা পালন করেছি, রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করেছি। সেটিকে সামনে রেখে হয়তো আমরা একটি গানও শুনবো। সেই গানের জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা থেকে একজন সঙ্গীত শিল্পী ছায়া কর্মকার। সুধী দর্শক, আজকে আমি খানিকটা নার্ভাস, কারণ কবিদের সাথে কথা বলা, যারা কথা শিল্পী, যারা কথার জাদুকর, যারা কথা নিয়ে কাজ করেন, তাদের সামনে আজকে আমাদের কথা বলতে হবে। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমি খুবই অল্প কথা বলবো, কবিদের কথাই শুনবো। আমিও আজকে শ্রোতা হয়ে থাকতে চাই। তবে যেহেতু আজকে আমরা কবিদেরকে আমন্ত্রণ জানিয়েছি, যেহেতু আমাদের সঙ্গে কবিরা যুক্ত হয়েছেন, আমাদের যে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনকে সামনে রেখে দুদিন আগে যেটি আমরা উদযাপন করেছি, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটি গান দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। অনুরোধ করব ছায়া কর্মকারকে। থেকেও রেডিও মেট্রোমেলকে অনেক অনেক শুভেচ্ছা। গত দুদিন আগে আমাদের প্রিয় কবির জয়ন্তী ছিল এবং গতকাল ছিল মা দিবস। পৃথিবীর সকল মাকে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং কবিগুরুর প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি প্রার্থনা, এই সময়টা আসলে প্রার্থনা ছাড়া বোধহয় আর কিছুই আমাদের মনে আসছে না। আমরা একটা কঠিন সময় পার করছি। আমি একটি প্রার্থনার গানই গাইছি। প্রাণ ভরে তৃষা মরে মরে আরো প্রাণ ভরে তৃষা মরে মরে
বাঁশি করে তুমি আরো 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 গাও গান মোরে আরো 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 গাও গান প্রাণ ভরে তৃষা ভরে মোরে আরো 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 গাও গান আরো বেদনা প্রভু দামে আরো চেতনা দ্বার ছুটাই মাথা ঢুকাই মোরে করো ত্রাণ মুখে করো ত্রাণ আরো বেদনা মোরে আরো চেতনা দ্বার ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ মুক্তি করো আরো প্রেমে মোর আমি ডুবে যাই নেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাই নেমে সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরে তৃষা ভরে মোরে আরো 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 দাও প্রাণ তবু ভবনে তুমি আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ। বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ ছায়া। আমরা আবারও হয়তো গানে ফিরে আসব। আমাদের সঙ্গে দুজন কবি ইতোমধ্যে যুক্ত হয়েছেন। আমরা আশা করছি কবি নুরুল হুদা উনিও খুব শিগগিরই হয়তো আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমি যদি এবার কবিদের কাছে আসি, আমি বলেছি আজকে আমরা শুনবো বেশি, আমি অন্তত কবিদের কাছ থেকে শুনতে চাই। আমাদের প্রিয় কবি আসাদ চৌধুরী আমাদের সঙ্গে আছেন। আসাদ ভাই, আপনাকে দিয়ে যদি শুরু করি, যে আমরা সাধারণ মানুষ যারা, আমরা তো এই মুহূর্তে কোভিড-19 সামনে রেখে যখন আমরা গৃহবন্দী আছি, আমাদের ভেতরে, মনের ভেতরে, মনোজগতে নানান ভাবনা, নানান চিন্তা বিভিন্ন ভাবে আসে। বিভিন্ন রকমের মনোজগতের সঙ্গে আমরা বিভিন্ন সংযোগ করবার চেষ্টা করি, বিভিন্ন রকমের চিন্তা আসে। কবিরা খুব সংবেদনশীল, আমরা জানি। কবি হিসেবে এই সময় আপনার চিন্তার ভেতরে কি জিনিসগুলো আসে, আপনার মনোজগতে কি খেলা করছে? প্রথমত আমার যেটা মনে হয়, বলেই ফিরি একেবারে ত্যাগ করে, যে গোটা পৃথিবী জুড়ে, আমি দেশ, রাষ্ট্র কিংবা টেরিটোরি আজকালকার ভাষায়, সমগ্র পৃথিবী জুড়ে এরকম অনিশ্চয়তা এবং অস্থিরতা, এরকম সংকট আমার ধারণার মধ্যে নেই, আমি অন্তত দেখিনি কখনো। সবচেয়ে যেটা আমার কাছে লেগেছে যে পৃথিবীর যেখানে যে প্রান্তে অসম্ভব গরমের দেশ কিংবা অসম্ভব ঠান্ডার দেশ, সেখানেও কোনো মানুষ অন্তত মৃত্যুকে সঙ্গী ছাড়া থাকছে না। নিজেকে বাঁচাও, এটা বাঁচাতে গিয়ে অন্যকে বাঁচানোর জন্য হলেও নিজেকে বাঁচাতে হবে, আলাদা হয়ে থাকতে হবে। এই যে মানুষ সবসময় চেষ্টা করেছে আলাদা থাকতে, কোনো সন্দেহ নেই। মানুষ পৃথিবীময় ঘুরে বেরিয়েছে, জানতে বেরিয়েছে, জানার পরিমাণ বেড়েছে, চিন্তা করেছে,
ধ্যান করেছে, এবং এই এই চিন্তা এবং ধ্যানের মধ্য দিয়ে তার অনুভূতি অত্যন্ত তীক্ষ্ণ হয়েছে। মানুষ নিজেকে চিনতে পেরেছে, আরো গভীর ভাবে বুঝতে পেরেছে, এবং যে কোনো সৃজনশীলতার ক্ষেত্রে ছবি আঁকা, ভাস্কর্য পাথরের কাঠের মতো দিয়ে কাজ করা, নাটক, গল্প, উপন্যাস, কবিতা, গান, এসবের মধ্য দিয়ে মানুষ নিজেকে নানাভাবে প্রকাশ করেছে। আশ্চর্য এই মানে থমকে যাওয়া প্রহরগুলো গোটা মানুষের, যেখানে নিঃশ্বাস প্রায় কাছের মধ্যে আছে, মৃত্যু চিন্তা বারবার আসে, প্রিয়জনের মৃত্যু সংবাদ পড়তে হয়, পৃথিবীতে মৃত্যুর সংখ্যা কত বাড়ছে, আমার স্ত্রী বারবার টেলিভিশন খোঁজে যে দেখো তো ইটালির খবর কি, স্পেনের খবর কি, কতদিন পর বাংলাদেশ খোঁজো, দেখো তো কয়জন আজকে গেল। এই যে একটা অবস্থা, এরকম অবস্থা আমরা কিন্তু কখনো আর দেখিনি। তার ফলে এই একটা মানুষ যে অনিশ্চয়তার মধ্যে কতক্ষণ থাকবে, এই অনিশ্চয়তা হয়তো, বিচ্ছিন্নতা এক জিনিস, ডিটেনশন। আমার মনে আছে আমরা ক্লাসে যদি গন্ডগোল করতাম, 1 ঘন্টা স্কুলে আটকে রেখে দিত। ওই ডিটেনশন আমাদের কাছে একরকমের দীর্ঘ সময় মনে হতো, কোনো সন্দেহ নেই। কিন্তু এই ডিটেনশন কিন্তু অন্যটা। ওই ডিটেনশনের একটা ভরসা থাকে যে বাড়িতে যাব, বাড়িতে গেলে প্রিয়জন পাবো, প্রিয়জনরা আসবে, আমরা প্রিয়জনদের বাড়িতে যাব। এই যোগাযোগটা ওটা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা, সব দিক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। কিন্তু মানুষের স্মৃতি তো আর বিচ্ছিন্ন হয় না, মানুষের স্বপ্ন তো আর বিচ্ছিন্ন হয় না। এই যে মনে আরো প্রাণ দেওয়ার যে আকাঙ্ক্ষা, ছায়ার কণ্ঠে রবীন্দ্রনাথ নতুন করে আমাদের সামনে এলেন, এবং স্বাভাবিকভাবে আমরা প্রাণ চাইবো, প্রাণের বিনাশটা চাইবো না, আরো প্রাণ, আরো আমাদের আরো আলো আসুক, আরো প্রাণ আসুক, আমরা চাইবো। কিন্তু আমরা তো একেবারে ঘর দুয়ার বন্ধ করে, কোনো মানুষ যদি আমাদের বাড়ির দরজায় হাত দিয়ে দুয়ার খোলে, সেই হাতটা আমরা আবার ইয়ে দিয়ে মুছে দেবো, ভালো করে মুছে দেবো, যাতে বীজাণুনাশক সেই তেল দিয়ে একটু মুছে দিলাম, তেল সাবান জল দিয়ে মুছে দিলাম, বারবার হাত ধুলাম, হাত ধুতে কোনো অসুবিধা নেই। কিন্তু নিজে বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে হাত ধুতে হচ্ছে। এই যে ভাবনা বেঁচে আছি, মানে আমার সঙ্গঘোষ একটা কথা মনে পড়ছে হঠাৎ করে। সঙ্গঘোষ লিখেছিলেন, নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর কটা দিন বেঁচেই থাকি বাঁচার আনন্দে। আমরা কি বাঁচার আনন্দে বেঁচে আছি? এই প্রশ্নটা তো সাংঘাতিক রকমের আমাকে কাবু করছে। না আরো সুন্দর করে বাঁচবো বলে বেঁচে আছি, সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচবো বলে বেঁচে আছি। আজকে কোথায় চীন থেকে উদ্ভব হয়েছে, আজকে ইটালিতে ওষুধ হচ্ছে, যুক্তরাজ্যে ওষুধ হচ্ছে, আমেরিকা দাবি করছে যে ওষুধ বানাচ্ছে। আমি এখনো ঠিক বলতে পারছি না কি অবস্থা, কিন্তু আমরা যাচ্ছি তো, আমরা সময় পেরিয়ে যাচ্ছি, আমরা সময়গুলো কাটিয়ে যাচ্ছি, এবং ডিটেনশন, লংগেস্ট ডিটেনশন, এর প্রায় অর্ধমৃতের মতো অবস্থা আমরা যাচ্ছি। আমাদের অনেক রকমের কাজ করে, স্মৃতি কাজ করে। তো আমি এর মধ্যে আমি ওই একেবারে আমাকে আমার সৈয়দ আতিকুল্লাহর কথা নিশ্চয়ই মনে আছে, গল্পের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন, কিন্তু একসময় আমার খুব প্রিয় কবি ছিলেন, অসম্ভব প্রিয় কবি, এবং শেষের দিকে তিনি কবিতাই লিখতেন। তো সাইদ ভাই আমাকে বলতেন যে হয় তুমি পাগল, নয় তুমি কমিউনিস্ট। আমি আল্লাহ রসুল মানি, আমার পক্ষে তো কমিউনিস্ট হওয়া সম্ভব না। তো পাগল হওয়াটা প্রায় বোধ হয় সব হতে পারে। আমি অত্যন্ত আশাবাদী মানুষ, সে আমার আশার মধ্যে দেখি যে ছোট ছোট ফুটো হয়ে গেছে, টুকরো টুকরো হয়েছে ফুটোগুলো। আমি আবার আঙ্গুল দিয়ে চেপে রাখি যে না, ফুটোতে দেবো না, অন্তত আশাটা বেঁচে থাকুক। আসাদ ভাই, আপনারা আমাদেরকে উজ্জীবিত করবেন, আমরাও আশা দেখতে চাই, কবিদের কাছ থেকে আমরা আশা নিতে চাই। আমাদের সঙ্গে আরেকজন কবি আছেন, কবি আমিনুর রহমান, এবং আসাদ ভাই যে প্রসঙ্গটি তুলেছেন, চীন থেকে যেই ভাইরাসের উৎপত্তি বা শুরু হয়েছে, এর জন্য টিকা কবে বের হবে, চিকিৎসা কবে আমরা পাবো, সেটি হয়তো যে কবি আজকে আমাদের সঙ্গে আরেকজন আছেন আমিনুর রহমান, তিনি কিছুটা বলতে পারবেন, কারণ তিনি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন। সে বিষয়ে আমরা পরে আসি।
আপনার এই মুহূর্তে এই মনোজগতে কি ধরনের চিন্তা ভাবনা ঘোরাঘুরি করছে? না, আসাদ ভাই যেটা বললেন, আসলে আমরা একটা দুঃসহ জীবনের মধ্যে কাটাচ্ছি। এটা আমার জীবনে তো নয়, অনেকের জীবনে এটা 100 বছরও হয়নি, যেহেতু এই মহামারী আমরা দেখিনি। তবে আমরা যেটা দেখেছিলাম, আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম যুদ্ধ দেখেছি। এটা আমাদের মুক্তিযুদ্ধের থেকে আরো বেশি রকমের মনে হয়। আর মুক্তিযুদ্ধ তো আমরা চলাফেরা করতে পারতাম, আমাদেরকে লুকিয়ে রাখতে হয়েছে, যুদ্ধ করেছে, সেটা আমরা পালিয়ে বেরিয়েছি, সেটা ঠিক আছে। কিন্তু এখানে তো পালিয়ে বেড়াও না, এটা একটা ঘরের ভিতর বন্দি জীবন। এই জীবন মানে দুঃসহ জীবন। এবং কবির, আপনি যদি মনে বলছিলেন যেটা মনোজগতে কি কাজ করছে, আসলে কাজের মানে মনোজগৎ একদম খুব সীমাবদ্ধতা হয়ে মাঝে ঘুরপাক খাচ্ছে। এখান থেকে আমি জানি না আমাদের কজন কবি কয়টা কবিতা কিভাবে লিখছেন, হয়তো পরে হবে বা এখনো হচ্ছে হয়তো, কিন্তু খুবই খুবই কষ্টের কাজ। এরকম একটা দুঃসহ সময়ের মাঝে একটা ক্রিয়েটিভ কাজ, একটা নান্দনিক কাজ বের করে নেওয়া আমার মনে হয় বেশ কষ্টসাধ্যই। জানি না পরে কি কতটুকু হবে, তবে আমাদের আসলে খুব সময় ভালো কাটছে না। মনোজগতের ভিতর শুধুমাত্র করোনা এবং মানুষের মৃত্যু এবং কে কোথায় আছে কিভাবে আছে, যতই আমি চেষ্টা করি বই পড়তে, 2-1 পৃষ্ঠা পড়ার পরেই সেই মনটা ঘুরে যায়। যদি কিছু লিখতে যাই, 1 লাইন লেখার পরে এগোতে থাকে না। আমি অনেকদিন থেকে চেষ্টা করছিলাম একটা উপন্যাস লিখবো বলে। আমি ভাবলাম এই বন্ধে বুঝি উপন্যাসটা খানিকটা এগোবে, আমি একটাই উপন্যাস লিখতে চেয়েছি জীবনে, কিন্তু 1 লাইনও এগোয় না। তো এই হলো অবস্থা আসলে। আমি জানি না অন্য কবিদের ক্ষেত্রে, অন্য লেখকদের ক্ষেত্রে কি হচ্ছে, তবে প্যান্ডেমিক এবং এই মহামারী নিয়ে কবিতা, গল্প এবং মাঝখানে এসছে, যেটা যেটা বাংলা সাহিত্য আছে, বিশ্ব সাহিত্য আছে, সেটা সেই সময় কিনা, সেই সময় কালে হয়েছে কিনা বা তারপরে হয়েছে কিনা, সেটা বলা আমি ঠিক বলতে পারছি না। তবে খুব বেশি রকমের কবিতা কি হয়েছে সেটা আমার সন্দেহ আছে। আচ্ছা, ধন্যবাদ আমিনুর রহমান। আমরা এই বিষয়ে আসবো যে এই সময় সৃজনশীল কাজ বা ক্রিয়েটিভ কাজ করা যায় কিনা বা আমরা করছি কিনা, কিন্তু তার আগে একটি বিষয় বলতে চাই আমি। দুই কবির কাছে আমাদের প্রশ্ন যে আমরা জানি যে এই যে এই নতুন সময়ে আমরা যেই সময় পার করছি, আমাদের কাছে কিছু বিষয় যেমন সোশ্যাল ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্সিং, লকডাউন, এই যে বিচ্ছিন্ন হয়ে থাকা, এই যে কামিং টুগেদার স্টেইং অ্যাপার্ট, মানে দূরে থেকে কাছে থাকা, এই যে নতুন নতুন শব্দ, নতুন নতুন ধারণা আমাদের কাছে আসছে। কবিরাও এইসব শব্দের সাথে পরিচিত হচ্ছেন, এইসব ধারণার সঙ্গে যুক্ত হচ্ছেন। এইসব শব্দ ধারণা কি কবিদেরকে নতুন কোনো কাজে, তাদের নতুন কোনো রকমের সৃষ্টিতে সাহায্য করছে কিনা বা তাগিদ তারা অনুভব করছেন কিনা? আমি আকাশ চৌধুরী, জি। থ্যাংক ইউ। আমি বরং আমিন একটু চিন্তা করে দেখতে পারে, তার কারণ আমিনের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের কবিদের যোগাযোগ আছে, খুব ভালো যোগাযোগ আছে। তারা কি ভাবছেন আমিন আমাদের চেয়ে, অন্তত আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন। হ্যাঁ, অনেক বেশি ভালো জানেন। আমিন শুধু বাংলা ভাষার বড় ভালো কবি তা না, উনি তার ইংরেজি ভাষায় তো যথেষ্ট পারদর্শিতা আছে, তার ফলে তার দিগন্তটা অনেক বড়। এখন কথা হচ্ছে যে এই বিচ্ছিন্নতা শিল্পের কোনো উপকার করে কিনা। অবশ্যই মানুষ সবচেয়ে বিপ্লবী কবিও কবিতা না লেখে কিন্তু একা একা। সবচেয়ে পৃথিবীর বিপ্লবী কবি সমস্ত মানুষকে নিয়ে বিপ্লব করে সমাজে সমতা এনে দেবে, ভীষণ প্রচন্ড বিপ্লবী, কিন্তু তাকে লিখতে হয় কিন্তু একা একা লিখতে হয়, একা একা সেই কলমটা নিয়ে অথবা কাঠ পেন্সিল দিয়ে। বিদ্রোহী কবিতা লেখা হয়েছিল কাঠ পেন্সিল দিয়ে, ভাবা যায় অত বিশাল কবিতা। আমি শব্দটি বাংলা ভাষায় একজনই ওইভাবে লিখতে পেরেছেন, কাজী নজরুল ইসলাম। এবং সেখানে তিনি নিজেকে আবিষ্কার করেছেন, আমি চির বিস্ময় বিশ্ববিদাত্রীর। এখন সৃজনশীল শিল্প যারা করেন তারা অবশ্যই বিস্ময়, তার কারণ ওই জিনিসটা নেই, তিনি আনছেন। যেটা ইংল্যান্ডে যেটা খুব সুন্দর করে বলে ওরা, যে ঈশ্বর অনেক মানুষ সৃষ্টি করেছেন কিন্তু শেক্সপিয়ারের মানুষগুলোর সংখ্যাও কিন্তু কম না। অর্থাৎ শেক্সপিয়ার যাদের লিখেছেন তারা কিন্তু জীবন্ত মানুষ। এবং এই যে সৃজনশীলতা, সেটা কখন কিভাবে আসে বলা মুশকিল।
আমরা বহু কবিকে জানি যে বহুদিন পর পরের লাইনটি এসেছে, পরের লাইনটি 1 বছর 2 বছর পরে এসেছে, অথচ তার প্রথম লাইনটি এসেছে কত আগে। অর্থাৎ ভেতরে ভেতরে বুনে বুনে আসা। এই যে আমি বলছি যে এই একাকিত্বে থাকা, এটি একটা অভিজ্ঞতা কিন্তু মানুষের, চাই বা না চাই, এটা কিন্তু অভিজ্ঞতা। এবং এই অভিজ্ঞতা তার স্মৃতিকে সমৃদ্ধ করে। মানুষ কিন্তু অতীতকে খুঁজছে। আমার মেয়ে খুব পাগলের মতো চেষ্টা করছে যে আমি তো ভালো ফটোগ্রাফার, ছবি টবি করেন তিনি, কি ছোটবেলার কথা বলতে হবে। আমি ছোটবেলার কথা বলতে গিয়ে আমার বাসায় যে কাজের লোকগুলো ছিলেন, এরা তো আত্মীয়ের মতোই তো, আমি ওদের নাম মনে করার চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি নামগুলো মনে রাখার। বলার মতো না, হারিয়ে যাচ্ছে অনেকগুলি নাম। অর্থাৎ আমাকে কোলে নিতেন একজন, তিনি পান খেতেন এবং সাদা খেতেন, কেমন একটা গন্ধ, কিন্তু আমার খুব ভালো লাগতো, কিন্তু আমি তার নামটা ভুলে গেছি। কি আশ্চর্য ব্যাপার। এই যে স্মৃতিকে খুঁজছি, স্মৃতিকে খুঁজছি কেন? এই যে ওরা ভিডিও করবে অথবা ভিডিও করে হয়তো পরে আবার হয়তো লিখবেও, হয়তো চেষ্টা করবে হয়তো যে আমার জীবনের কিছু অংশ যদি লেখা যায়। একটা স্বপ্ন কিন্তু কাজ করছে তাদের মধ্যে, কিন্তু আমার মধ্যে সেই স্বপ্নটা নাই। আমি বরং সেই স্মৃতিটাকে খুঁজছি। এখন এটি তো মানতেই হবে, জুলিয়াস ফুচিক তার সেই ফাঁসির মঞ্চ থেকে লিখেছিলেন, ঠিকই জেলখানার চিঠি লিখেছিলেন, মনে আছে? নাজিম হিকমত, সুভাষ মুখোপাধ্যায়ের অনুবাদ। কি অসাধারণ আমাদের মনে সেই সুন্দর দিনগুলো আমরা আজও পাইনি। কিন্তু তার মধ্যে তো জীবনের একটা সূর্যোদয়ের আকাঙ্ক্ষা তার মধ্যে কাজ করছে। আমাদের মধ্যে একটা কাজ করছে, আমার তো বাড়ির রাস্তার ড্যানফোর্থের রাস্তার পাশে একেবারে একদম উপরেই বাড়ি। আমি দেখি যে টিটিসির গাড়িগুলো রাত 3টার সময়, 4টার সময়, 4:30টার সময় এসে থামছে, যাচ্ছে, লোকজন, রাস্তায় লোকজন নেই, আবার কখনো কখনো বেশ লোকজন আসছে। আর আমরা তো একতলায় নামি না, 7তলায় আছি, আজ পর্যন্ত একতলায় নামিনি, মার্চের থেকে শুরু করে এখন পর্যন্ত। তো এর মধ্যেও কিন্তু আমার কাছে জীবন আছে। মাঝে মাঝে উপন্যাস, গল্প পড়ার চেষ্টা করছি, গল্পগুলো পড়ার চেষ্টা করছি। আমি সিরিয়াস প্রবন্ধ পড়ার চেষ্টা করছি, সিরিয়াস প্রবন্ধ। আমি দেখি যে মাথায় কিছু কাজ করছে না, কতক্ষণ পড়ার পর মাথায় আজ কাজ করছে না। তো এরকম একটা বন্ধা প্রহর পৃথিবীতে আর এসছে কিনা আমার জানা নেই, কিন্তু সব বন্ধা প্রহরই যে কোন সুসন্তান উপহার দেবে না আমি বিশ্বাস করি না। এর মধ্যেই হয়তো অন্দরমহলে গোপনে গোপনে একটা মহত্তম কবিতা কাজ করে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে আমার স্বপ্ন খুব দ্রুতগামী। আমি ভাবিনি স্বপ্ন এত দ্রুতগামী হতে পারে, অসম্ভব দ্রুতগামী শব্দ, লাটিমের মতো ঘুরতে ঘুরতে ঘুরছে, পৃথিবীর মতো ঘুরছে, এবং শব্দগুলো খসে খসে যাচ্ছে। আমি ধরার চেষ্টা করছি, পারছি না, আমার কাছে আসছে না সেরকম ভাবে। তো তবুও ভেতরে ভেতরে চেষ্টা চলছে। আমি জানি না আমার এই দীর্ঘ দিবস এবং দীর্ঘ দিবসের তো এখন রাত 9টায়, 8:35 ইফতার করে, সে 4:30টায় সেহরি করে। কাজেই দীর্ঘ রজনী বলা ভালো না, দীর্ঘ দিবস। দীর্ঘ দিবস আর দীর্ঘ রজনী আমাদের কোন প্রতীক্ষায়, নিভৃত প্রতীক্ষায়, আমাদের রবীন্দ্রনাথের ভাষায় বলতে পারি যে আনবিস্ময় মম নিভৃত প্রতীক্ষায় আমাদের বসে আছি। কোনো বিস্ময় হয়তো আমার ভেতরে যাচ্ছে, ভেতরে তৈরি হচ্ছে। সেটা হয়তো কবিতাই হবে, সেটা হয়তো প্রবন্ধে হতে পারে, আমি জানি না। আমি যদি ছবি আঁকতাম হয়তো ছবিটা আসতো, আমি যদি গান করতাম হয়তো সুরে আসতো। আমার মনে হয় ভেতরে ভেতরে তৈরি হচ্ছে। ধন্যবাদ। জি, তৈরি হওয়াটা কিন্তু এই রান্নাঘরের মতো অবস্থা। পায়া বা নেহারি দুরাত ধরে জাল দিতে হয়, তারপর হয়তো খায় মানুষ। হয়তো ভেতরে ভেতরে তৈরি হচ্ছে, জ্বলছে, হয়তো বেরোবে, কিংবা কিছুই বেরোবে না, আসলে কিছুই হয়তো বেরোবে না। এটা হতে পারে। আমি অবশ্য বেরোবে না বলে ভাবি না,
এখনো আমি কলমটাকে খুব সাবধানে রেখেছি। কাগজটা এখন মেলা কাগজ, হিমাদ্রি কাগজ দিয়ে গেছে, দিলওয়ার কাগজ দিয়ে গেছে, আমার শাওরি একগাদা কাগজ দিয়ে গেছে, কাগজের কোনো অভাব নাই, কিন্তু লেখাটাই শুধু আসছে না আসল জায়গায়। জি আমার মনে হয় একই অভিজ্ঞতা কিন্তু অন্যত্র না। যারা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছে বাংলাদেশে, যারা যারা চিকিৎসার ক্ষেত্রে কাজ করছে গোটা পৃথিবীতে, বাংলাদেশে কতগুলো চিকিৎসক মারা গেছেন, কতগুলো চিকিৎসক এখন করোনায় আক্রান্ত হয়ে আছেন, কতগুলি পুলিশ মারা গেছেন। আমি তাদেরকে স্যালুট জানাই যে নিজের মৃত্যু ঝুঁকি নিয়ে তারা সেবায় নিয়োজিত। এবং আমি বরং তারাবি মানুষ যাচ্ছে, আমার জানি না কেন এখনো তো যেদিকে তাকিয়ে আমরা নামাজ পড়ি সেই মক্কা শরীফ কিন্তু এখনো সাধারণ মানুষের জন্য খুলে দেয়নি, মদিনা শরীফে হুজুরের রওজা শরীফ খুলে দেওয়া হয়নি। কিন্তু মানুষ তো পাগলের মতো ভাববি যে যদি কিছু করা যায়। মানুষ তো কষ্ট করেই তো তীর্থ করে, সেই কি বলবো, নরতীর্থ হিংলাস বলি বা কেদার বদ্রী বলি, মানুষ তো কষ্ট করেই চায়, কষ্ট করে পেতে চায় সবটাকে। হয়তো ঘরে বসে করলে হয়তো ভালো হতো। আর মানুষ যেভাবে কেনাকাটা করছে, আমি মাঝে এই চ্যানেলের নিউজ গুলো দেখি, বাংলাদেশ আমি এত দেখতাম না, এখন যতটা দেখি পাগলের মতো দেখি। ওই একই রকমের যে লাগে, খারাপ লাগে। আইসোলেটেড থাকতে বলছে, আলাদা টয়লেট ওয়াশরুম আলাদা। বাংলাদেশে গ্রামে কয়টা ওয়াশরুম আছে, কয়জনের আছে, থালা বাসন আলাদা হবে। এবং সবচেয়ে খারাপ লাগে যারা খেটে খাওয়া মানুষ, তারা যে কি পরিমাণ কষ্ট করে আজকে এই ফেরিগুলোতে ভিড় হচ্ছে। কেন ভিড় হচ্ছে? কিছু তারা ভিক্ষা চায় না, তারা রোজগার চায়। হ্যাঁ, বকশিস চাই না মালিক, হিসেবের পাওনা চাই। সেই গানের কথা বারবার মনে পড়ে। মানুষ তো খেটে কাজ করতে খেতে চায়, বা না খেটে কাজ খেতে চায় না, মানুষ ভিক্ষাবৃত্তি করতে চায় না। কিন্তু কি করা যায়? গোটা অর্থনীতি বিপন্ন হয়ে যাচ্ছে, গোটা পৃথিবীর অর্থনীতি কয় হাজার কোটি নষ্ট হচ্ছে। এগুলো তো চিন্তাও করতে পারছি না, ভাবতেও পারছি না যে ভবিষ্যৎটা কোথায় আসার আলো। ৭১ সনে আমরা নিশ্চিত ছিলাম যে দেশ স্বাধীন হবেই, আজ হোক অথবা কাল হোক। হ্যাঁ, এখন তো মুশকিল, আমি নিশ্চিত হতে পারছি না। আমার নিজের কথা বললাম, সরি, এটা অন্যের কথা নাও হতে পারে, এটা একান্তভাবেই আমার কথা। ধন্যবাদ জি আসাদ ভাই, ধন্যবাদ। আমরা একটি বিষয় বুঝতে পারছি যে আমাদের কবিদের মনোজগতে যা কাজ করছে, এই মুহূর্তে হয়তো যেটি কাজ করছে তার প্রকাশ হয়তো দীর্ঘ সময় লাগতেই পারে। আপনি যেমন বলেছেন, মনের গভীরে আপনারা বনে যাচ্ছেন হয়তো অনেক কবি, যা হয়তো আমরা দেখব মহামারীর পরে, সেটি আছে। এবং ইতিহাসও তাই বলে। আমরা শেক্সপিয়ারকে দেখেছি যে 1500 সালের শেষের দিকে বা 1600 শুরুর দিকে বেশ কয়েকটি মহামারী তিনি দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, এক্সপেরিয়েন্স করেছেন। সেই সময় তার কিছু কালজয়ী কিছু কাজ আমরা পরবর্তীতে পেয়েছি। অনেকে বলেন যে কিং লিয়ার যেটি নাটক, বড় কালজয়ী একটি নাটক, সেটিও নাকি তার ভাবনা শুরু হয়েছিল ওই সময়ে। সুতরাং আমাদের কবিরা হয়তো ভাবতে ভাবতে বুনতে বুনতে সামনে সৃজনশীল কাজ নিয়ে আসবেন। কবি আমিনুর রহমান, আপনি কি কোনো তাড়না ফিল করেন কিনা এই সময়ে? হ্যাঁ, তাড়না তো আছেই, যেটা আসাদ ভাই বারবার বলছিলেন যে মনের ভিতর যে আমাদের নিজস্ব যে দ্বন্দ্ব, নিজের কাছে নিজের সাথে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব তো চলছেই। এবং এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে কিছু নতুন কিছু তৈরি করা, সেটা সত্যি সত্যি খুব কষ্টসাধ্য ব্যাপার এই মুহূর্তে মনে হচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি, কারণ সেই অমর সাহিত্য যেগুলো হয়েছে আগে, সেই হুমার থেকে শুরু করে, সেখানে সব জায়গাতেই হুমার, তারপরে যে পরে বলছে, কিন্তু এই সব জায়গাতেই এগুলো ছিল। মানুষের মনোজগতে কোনো না কোনো ভাবে প্রকাশ আসবে হয়তো। এই মুহূর্তে যেটা দেখছি আমি, যেটা আসাদ ভাই বললেন, যে আমি আসলে বেশ কয়েকদিন আগে একটা ওয়ার্ল্ড পোয়েট্রি ফেস্টিভ্যালের একটা রান করেছিলাম 4 দিন ব্যাপী, 80 জন কবি সারা বিশ্ব থেকে। এবং সেখানে দেখেছি কবিরা খুব ব্যাকুল হয়ে বসে আছে, লেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। হয়তো করোনা নিয়ে বা কোভিড-19 নিয়ে কিছু একটা লিখেছেন, সেটা কতটুকু মান উত্তীর্ণ, কতটুকু কাল উত্তীর্ণ হবে সেটা খুব সময়ই বলবে। কিন্তু কিছু একটা লেখা হচ্ছে, এবং কবি অলরেডি অ্যান্থোলজি, ইংরেজি অ্যান্থোলজি বেরিয়ে গেছে,
করোনার উপর সারা পৃথিবীতে বেশ কয়েকটা, যেখানে আমাদের লেখাও আছে। কিন্তু কথাটা হচ্ছে সেটা কতটুকু কালজয়ী, কতটুকু মানোত্তীর্ণ হবে সেটা সময় বিচার করবে। কিন্তু আমি যেটা মনে করি, এখন মনের ভিতর দ্বন্দ্ব প্রচন্ড ভাবে কাজ করছে নানা রকমের, যেটা অবশ্যই সেটা রোমান্টিসিজম হওয়ার কথা না। আমি মনে করি সেটা প্যাসিমিজমের দিকে যাচ্ছে, এবং আমাদের মনের ভিতর যেটা দ্বন্দ্ব কাজ করে, যেটা নেগেটিভ যেটা নেগেটিভ অ্যাপ্রোচ বলি যাকে, সেটা যত প্রকাশ হচ্ছে, যতটুকু ভাঙচুর করছে, সেই ভাঙচুরের মাঝে আমি বিশ্বাস করি একটা অমর উপন্যাস অথবা একটা অমর কবিতা, একটা অমর ছোট গল্প তৈরি হবে নিঃসন্দেহে। এটা বিশ্বাস করি। মেবি এখন হচ্ছে না, সেটা সময়ে হয়তো হবেই। ধন্যবাদ, ধন্যবাদ আমিনুর। আমরা আরেকটি বিষয় জানি যে যে দুজন কবি আজকে আমাদের সঙ্গে এখন যুক্ত আছেন, কবি আসাদ চৌধুরী এবং কবি আমিনুর রহমান। আপনারা কবি এবং সেই সঙ্গে আপনারা আবৃত্তিও করেন, আবৃত্তির সঙ্গে আপনাদের গভীর সংযোগ আছে। আমার বলতে দ্বিধা নেই যে আমরা আসলে কথা বলতে শিখেছি কবি আসাদ চৌধুরীকে দেখে, কবি আসাদ চৌধুরীর অনুষ্ঠান দেখে আমাদের ভিতরে আমরা উজ্জীবিত হয়েছি। আমাদের মনে হয়েছে যে বাংলা ভাষাকে ভালো করে লিখতে পারা, ভালো করে বলতে পারা একটি শিল্প, এবং সেই শিল্পর চর্চার প্রয়োজন। সুতরাং আমাদের কবি আজকে, আমরা অন্য প্রসঙ্গে যাওয়ার আগে যদি আসাদ চৌধুরীকে দিয়ে শুরু করি, যদি আসাদ চৌধুরীকে অনুরোধ করি যে এই সময়ে আপনি আমাদের জন্য কোনো একটি কবিতা আবৃত্তি করতে পারেন কিনা। আমরা গানও শুনবো, গানের শিল্পী আমাদের সঙ্গে আছেন, আপনাকে আবৃত্তি শুনে নেই। খুশি হয়েছি যে ভাগ্য ভালো যে বলেনি যে কবিদের উপর কবিতা পড়া যায় কিনা। না, আমি কি বলবো, আমার ছেলে আছে ঢাকায় বাসায়, আমার মেয়েও, মানে ছেলের বউ আছে, ভাগ্য ভালো ও থাকে কানাডাতে, তো ভাগ্য ভালো সে গেছে। এই একটা আমাদের জন্য সান্ত্বনা। আমরা তো আর কি যে চিন্তা করতাম মুখে নিয়ে। বাড়িতে যাওয়ার প্রবল ইচ্ছা, ভীষণ ইচ্ছা, কিন্তু এখন কোনো অবস্থাতে যাওয়া যাবে না, কিছুতেই যাওয়া যাচ্ছে না। এখন ইয়ে নাই, টিকিট নাই, প্লেন চলে না। তা আমার একটা কবিতা আছে, ঘরে ফেরা সোজা নয়, অনেক আগে লেখা। এটা খুব দুঃখ লাগে, এটা এখনকার সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু আমাকে যদি পড়তে বলে 2006 লেখা কবিতা, এটাই পড়ি। জি। বুকের মধ্যে সোনালী রূপালী মেঘ বিশ্রাম নিয়ে আবার আকাশে ছোটে, ফুল ফোটে ভরে ভেজা ঘাসে হেঁটে হেঁটে কিছু দূরে যাই নবযাত্রীর সাথী, ঘরে ফিরে আসি, আসতেই হয় ফিরে, মেঘ নই আমি, মেঘ হওয়া সোজা নয়। সুখ ও শোকের আকাম বার্তা বহ নক্ষত্রের চোখ টেপা টেপি দেখি, করতলে খুঁজে অতীতের যত দাগ, ওত পেতে থাকা অসীম ভবিষ্যৎ। চোখের মধ্যে হিরকের খনি ছিল, রকের বেকার হয়ে ওঠে সন্ত্রাসী, ক্রোধ প্রতিশোধ রাস্তা গরম করে, টিকিট কোথায়, ঘরে ফেরা সোজা নয়। বাহ, ধন্যবাদ আসাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার আবৃত্তি শুনবো হয়তো আরো এক দুটো, বাট এটি আমরা একটু আলোচনায় জেনে নেই। আপনার সঙ্গে আপনি একটি প্রসঙ্গ তুলেছেন যে আমি যেটি ইঙ্গিত করছিলাম যে আমাদের কবি আমিনুর রহমান হয়তো বিষয়টি একটু বলতে পারবেন আমাদের, যে যেই করোনার বিরুদ্ধে, যে শত্রুর বিরুদ্ধে আমাদের যুদ্ধ, যেই শত্রুর কারণে আমরা আজকে গৃহবন্দী, আমরা বাইরে যাচ্ছি না, আমাদের রীতিনীতির ভেতরে বড় পরিবর্তন এসেছে, আমরা মানসিকভাবে খুব ভালো নেই, সে থেকে মুক্তির জন্য আমাদের ভ্যাকসিন তৈরি করতে হবে। ভ্যাকসিন তৈরির কাজ হচ্ছে, বিশ্বব্যাপী কাজ হচ্ছেও। আমাদেরকে এই বিষয়ে যদি কোনো অগ্রগতি আপনার জানা থাকে, কারণ আপনি কবির বাইরেও আপনি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে যুক্ত আছেন বলে একটু জিজ্ঞেস করলাম যে কবে নাগাদ আমরা এই ভ্যাকসিন পেতে পারি। আমি ব্যক্তিগতভাবে ফার্মাসিস্ট, সেই জন্যই আপনি জিজ্ঞেস করেছেন। জি জি। না, সেটা অনেক দূর এগিয়েছে আসলে। আর সুখের সংবাদ হলো ভ্যাকসিন যেটা আপনার সারা গিলবার্ট যেটা করছেন লন্ডনে, অক্সফোর্ড রিসার্চ গ্রুপের, ওখানে যেটা ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে, সেই ক্লিনিক্যাল ট্রায়ালে আমাদের কোম্পানি ওখানে যুক্ত আছে ক্লিনিক্যাল ট্রায়ালের সাথে। এবং যেটা আপনারা জেনে খুশি হবেন, সেটা ক্লিনিক্যাল ট্রায়ালের একটা অংশ হয়তো এখনো হয়নি,
একটা অংশ হয়তো বাংলাদেশে হবে। এই হচ্ছে সময় লাগবে। আসলে ভ্যাকসিন আসলে এত তাড়াতাড়ি বের হয় না, অনেক ধরনের কাজ করতে হয় এবং সারা পৃথিবীতে শুধুমাত্র সারা গিলবার্ট না, সারা দুনিয়াতে আমার মনে হয় 50-60টা ভ্যাকসিন বিভিন্ন দেশে, ইতালিতে হচ্ছে, চায়নাতে হচ্ছে, আমেরিকাতে হচ্ছে, সর্বত্র হচ্ছে। এবং এই ভ্যাকসিন গুলো এবং কোনটা যে কত, যদিও অক্সফোর্ড রিসার্চ গ্রুপ ওরা বলছে যে খুব 80% সাকসেস এসছে, এবং চায়নার একটা আমি রিসেন্টলি দেখলাম কালকে যে ওরা বলছে যে 100% অ্যাচিভমেন্ট হয়েছে এবং ওরা খুব সম্ভব ক্লিনিক্যাল ট্রায়ালস দেখেছে যেটা বানরের উপরে কাজ করেছে। তাই এই কাজগুলো অনেক দূর এগিয়েছে। এখন কথাটা হচ্ছে সাকসেস কতটুকু আসবে, কতটুকু আমাদের আটকাতে পারবে। কারণটা হচ্ছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ভাইরাস কোভিড-19 এটা স্ট্রাকচার বদলাচ্ছে নানা রকম ভাবে। যেটা চায়নাতে ছিল সেটা ইউরোপে এক রকম শরীরে নেই, যেটা আমেরিকা গিয়েছে সেটা আরো অন্যরকম হয়েছে নানা রকম। এবং আমাদের দেশে রিসার্চ হচ্ছে, সেখানে ওই আমাদের গবেষকরা বলছে যে যেটা বাংলাদেশে এসছে সেটা হয়তো খানিকটা দুর্বল প্রকৃতির কিন্তু ভিন্ন ভিন্ন রকমের। এবং এই কারণে রিসার্চারদের আসলে খুব অসুবিধা হচ্ছে করবে না এবং তাতে আমাদের কতটা মনুষ্য ক্ষয় হবে সেটা আসলে বিষয়, ভাববার বিষয়। আচ্ছা, এবং ততদিন হয়তো অনেক দিন চলে যাবে আরো। তবে তার আশায় আলো যে আমাদের আমাদের গবেষকরা অনেক দূরে গিয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ আমিনুর রহমান। বিষয়টি আপনার সঙ্গে একটু আমি যুক্ত করি অল্পতে। সেটি হচ্ছে যে যদি আমরা ধরে নিতে পারি, আশা করতে পারি আগামী 1 বছরের ভেতরে ভ্যাকসিন তৈরি হয়ে যাবে এবং এটি আবার সবার জন্য অ্যাভেলেবল করবার জন্য আরো কয়েক মাস লেগে যাবে। 1 থেকে 1.5 বছর সময় লাগবে এটিকে বিশ্বব্যাপী অ্যাভেলেবল করে দেওয়ার জন্য। এটি যদি হয় বাস্তবতা, এর মানে হচ্ছে এই যে অবস্থার ভেতরে আমরা আছি, যে পরিস্থিতির ভেতরে আমরা আছি, এটি খুব শিগগিরই দূর হবার নয়। এই যে নতুন রীতিনীতির সঙ্গে আমাদের পরিচয় ঘটছে, এই রীতিনীতি হয়তো আমাদের আরো কিছুটা সময় আমাদেরকে পার করতে হবে। এইভাবে আমাদেরকে ভালো থাকতে হবে, তারপরেও আমরা ভালো থাকবো। আপনাদের দুজনের আপনার যদি একটা আবৃত্তি টুটুল শুনি, আমিনুর রহমান আপনার কবি, আপনার যদি একটা আবৃত্তি শুনি, তারপরে আমরা হয়তো একটি গানও দিয়ে আবার মূল আলোচনায় চলে আসবো। আসাদ ভাইয়ের পরে কবিতা আবৃত্তি দুঃসাহসের কাজ। আসাদ ভাই আমাদের আসলে একদম গুরুজন। আমি তো সাহস করে আসাদ ভাইয়ের সামনে অনেক কথা বলছি, এটাও তো আমার জন্য দুঃসাহসিক একটি। আসলে তাই, সত্যি তাই। তাও ঠিক আছে, আমি এটা চেষ্টা করছি একটা কবিতা পড়ার। বিভ্রান্তি, কনফিউশন। একটু একটু করে সব যেন খসে পড়ছে, খসে পড়ছে ইট পাথর সাজানো মন, অথচ পলেস্তরা লাগাতে আমাদের চেষ্টার অন্ত নেই। লাল নীল সবুজ হলুদ, যখন যে রং পাই মেশাই, মেশে না তবুও চেষ্টা করি, তবুও মেশাই। নদীর বুকে দীর্ঘশ্বাস ছেড়ে বাঁচতে চাই, আকাশের নীল দেখে বাঁচতে চাই, ফুলের গন্ধ শুকে বাঁচতে চাই। অথচ বিভ্রান্তি ক্রমশই বাড়ে, খসে খসে পড়ে ইট পাথর সাজানো মন। এভাবেই চলি, কথা বলি, বেঁচে থাকি, কখনো মরে যাই। কেউ জানে না, কেউ বুঝে না। নদী কি বোঝে? কি বোঝে আকাশ? বোঝে কি ফুল? সত্যি কি কিছু বোঝে? না নির্বাক হয়ে সান্ত্বনা খোঁজে? জীবন জীবন বোধ কোনটির সাথে কোনটি? বেঁচে থাকা স্থবিরতা কোনটির সাথে কোনটি? মানুষ বানর কোনটির সাথে কোনটি? ভালো লাগা ভালোবাসা কোনটির সাথে কোনটি? একটু একটু করে সব যেন খসে পড়ছে, খসে পড়ছে ইট পাথর সাজানো মন। ধন্যবাদ, ধন্যবাদ কবি আমিনুর রহমান। আপনার কবিতা শুনবার অনুরোধও আছে, সেটি আপনি পড়েছেন। আমরা আশাবাদী হতে চাই নিঃসন্দেহে। এই যে ইট বালু এগুলো খসে পড়ছে, আমরা আবার এগুলোকে তুলে আনবো, আবার তুলে এনে আমরা আমাদের পৃথিবীকে আবার সাজাবো নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। মানব সভ্যতার বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন বিপর্যয় এসছে, মহামারী এসছে, কিন্তু মানুষ আবার উঠে দাঁড়িয়েছে।
কবিরা আবার উঠে দাঁড়িয়েছেন, মানুষকে উজ্জীবিত করেছেন। কবিদের অনুমতি নিয়ে, যেহেতু আমাদের সঙ্গে একজন শিল্পী আছেন, আমরা কি আসাদ ভাই আপনার পছন্দের যদি কিছু থাকে সেটি বলতে পারেন, আমরা অনুরোধ করতে পারি, আপনিও অনুরোধ করতে পারেন আমাদের শিল্পীকে। আমি এটা অনুরোধ করে রাখি, ভবিষ্যতে একটা গানই গাবেন, আমি আশা করছি যে আরো কয়েকটা গান গাবেন, জি আগে তৈরি হতে পারবে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা গান আছে, আছে দুঃখ আছে মৃত্যু, এই বাহ, হ্যাঁ, তবু অনন্ত জাগে, এই অনন্ত জাগার আশ্বাসটা আমরা ছায়ার কাছ থেকে একটু শুনতে চাই আর কি। ছায়া, এটা কি আমরা এখন শুনবো? পরে শুনি না? আচ্ছা, না, এই মুহূর্তে বোধহয় পারছি আচ্ছা, না। আমি তৈরি হয়ে আসিনি। আচ্ছা, অসুবিধা নেই। আসলে আজকে হ্যাঁ হ্যাঁ বলেন। কোভিড-19 নিয়েই আমরা কথা বলছি। আমরা আসলেই খুব সবাই যে ভালো নেই সেটার বলার অপেক্ষাই রাখে না। আমি চাচ্ছিলাম এই আবহ থেকে একটু যদি বেরিয়ে একটু পেছনের দিকে যেতে পারি, একটু যদি মানুষকে পুরোনো গানের একটা আবহ তৈরি হয়, আমি সেজন্য বের করে রেখেছি। আমি জানি না ভালো লাগবে কিনা। এমনই বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বীণ, মনে কি পড়ে প্রিয়। আমি এই গানটি শোনাতে চাচ্ছি। জি, আমরা একটু শুনে নেই তাহলে। একটু আচ্ছা, মানে আমার কেন জানি মনে হলো যে এই একটু পুরোনো দিনে ফিরে যাই। আমি কি শুরু করব? জি জি। হ্যাঁ। গানটির কথা প্রণব রায় এবং সুর কমল দাশগুপ্তের, আর আমাদের প্রিয় শিল্পী মাধবী চট্টোপাধ্যায়ের গান। আমি একটু চেষ্টা করি, আমার ভীষণ প্রিয় গান। বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বীণ, মনে কে পড়ে প্রিয়। এমনি বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বীণ, মনে কি পড়ে প্রিয়। আমি শুধালো তোমায় বলো দেখে, কোনদিন মোরে ভুলিবে কি। শুধালো তোমায় বলো দেখে, কোনদিন মোরে ভুলিবে কি। আখি পাতে বাড়ি দিবে কি আমার তরে প্রিয়। এমনি বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বীণ, মনে কি পড়ে প্রিয়। মোর হাত খানি ধরে কহিলে হায়, মন দিয়ে ভোলাতে যায়। কাঁদিবে আকাশ মোর ব্যথায়, বাদল ঝরে প্রিয়। মোর হাত খানি ধরে কহিলে হায়, মন দিয়ে ভোলাতে যায়। কাঁদিবে আকাশ মোর ব্যথায়,
থাকে তাই কে বিরহ বড় শান্তি তুমি নাই বলে মোর সাথে তাই কে বিরহ বড় শান্তি এত বাড়ি ধারা আছে রাতে অঝরে ঝরে প্রিয় এমনি বর্ষা ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মনে তব হাতে ছিল অলস বিন মনে কি করে প্রিয়। বাহ, অসংখ্য ধন্যবাদ ছায়া। আমরা যদি জি বলেন। হ্যাঁ, বলছি যে আসাদ ভাইয়ের গানটা শোনাতে পারলাম না, যদি সময় থাকে। জীবন ও মরণের সীমানা ছাড়িয়ে আমি এই গানটি একটু শুনিয়ে দেব। আচ্ছা আচ্ছা, আমরা এই গানের অবশ্যই আসবো, এই গানে আসবো। আমরা আবার একটু কবির দুজনের সঙ্গে একটু কথা বলে নেই। এবং আমরা দুঃখিত যে আমাদের সঙ্গে কবি মোহাম্মদ নুরুল হুদা উনি যুক্ত হবার কথা ছিল, উনি চেষ্টা করছেন, যুক্ত হতে পারেননি। আমরা আজকে না পারলে অন্য কোনো এক সময় নিঃসন্দেহে কবি মোহাম্মদ নুরুল হুদাকে আমাদের সঙ্গে যুক্ত করব। আমি যে বিষয়টি এবার একটু আসাদ ভাই আপনার কাছে জানতে চাই যে কবি সত্তার বাইরেও আপনি বলছিলেন আপনি আপনার বাসা থেকে বাইরে বাস চলছে দেখছেন, মানুষের কম আনাগোনা দেখছেন। এই যে কবি সত্তার বাইরে যে আপনার চারপাশের জিনিস পৃথিবী সবকিছু দেখে আপনি আগামী দিনের পৃথিবীর চেহারাটা কেমন দেখেন? আগামী দিনে আমরা কিরকম একটি পৃথিবী দেখব বলে মনে হয়? আমার কাছে যেটা সত্য বলে মনে হয় সেটা হচ্ছে, এটাকে নরম করে কিভাবে বলি, নিষ্ঠুরতা তো নাদির শাহের আমলেও ছিল, আলেকজান্ডারের আমলে তো কম নিষ্ঠুরতা হয়নি। ভেতরে ভেতরে মানুষের মধ্যে বিধ্বংসী একটা ব্যাপার কাজ করে। আবার একই সঙ্গে মানুষ নিরাময়ের পথটিও খুঁজেছে। সাধু সন্ন্যাসীরা হোক, পীর দরবেশরা হোক, আমাদের নবী রসুলরা হোক, তারা প্রত্যেক মানুষের ভিতরে সেই একটা পরিপূর্ণ আলোময় একটা জীবনের কথা তারা উপহার দিয়ে গেছেন। অবশ্য অনেক ক্ষেত্রেই মৃত্যু পরবর্তী কালের কথা আছে, কিন্তু এই পৃথিবীটাকে সুন্দর করার জন্য, এই পৃথিবীটাকেই বেস্ট বানানোর জন্য তারা অনেক স্বপ্ন দেখিয়ে গেছেন আমাদের। সেগুলো আমাদেরকে নানাভাবে সবসময় উজ্জীবিত করে। আমি জানি না, উজ্জীবিত করি। আমাদের শ্রী চৈতন্যের কথা মনে পড়ছে, মেরেছ কলসি কানা, তাই বলি কি প্রেম দেব না। কিংবা নিশ্চয়ই আমাদের ইয়ের কথা মনে পড়বে, যিশুর কথা মনে পড়বে, যে প্রেম ধর্ম, মানুষকে ভালোবাসো, মানুষকে শ্রদ্ধা করো, মানুষ অনেক বড়। এই যে স্বপ্নগুলো তারা ভুলে গেছেন, এগুলি সব অনেক ব্যাপার। এগুলো আমাদেরকে শেখায় মানুষ তো মরবেই। মানুষ তো যতই হাই জাম্প লং জাম্প মানুষ না কেন, ওই একটা জায়গায় মানুষের অস্থিরতা, মানুষের ভয়ও, মানে যতই আমরা বলি যে মৃত্যুকে আমরা ভয় করি না, ডোন্ট কেয়ার, ওটা ক্ষুদিরামদের মতো লোকরা বলতে পারে। প্রচন্ড একটা স্বপ্ন নিয়ে যারা মরে তারা সাহস করে বলতে পারে যে ওগুলো কিচ্ছু না। হ্যাঁ, কিন্তু অধিকাংশ মানুষই মৃত্যুকে নিয়ে একটা চিন্তা ভাবনা আছে। তো ভবিষ্যতে আগেও যেমন মানুষ মারা গেছে, অনেক পুণ্যবান ব্যক্তি, মহত্তম ব্যক্তি তারা নেই। আগামী জীবনও আমরা তাই দেখতে পাবো, অনেকেই পাবো না, প্রিয়জনকে হারাতে থাকবো, একসময় নিজেই চলে যাব। সেটা কিন্তু না, কিন্তু পৃথিবীর এই বহমানতা, এই চলমানতা, হ্যাঁ, এটা দেখার লোক তো মানুষের থাকবেই। রবীন্দ্রনাথের একটা একেবারে সেই নৈবেদ্য যুগের লেখা, মরিতে যাই না আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কিন্তু তারপরও সেই কথাটা, রবীন্দ্রনাথের কথা মনীষী মনে করবে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। আমরা দেখবো যে পৃথিবীর বিরাট রাজনীতিবিদরা যাদের উপরে পৃথিবী নির্ভর করছে, যেমন ট্রাম্প সাহেব চীনকে এখনো সমানে দোষী করে যাচ্ছেন, অস্ট্রেলিয়া এসে দেখলাম যে সঙ্গে যোগ দিচ্ছে, এরকম ব্লেম পলিটিক্সটা তো বাংলাদেশে আমরা এত অভ্যস্ত, এগুলো দেখে আমরা খুব একটা ঘাবড়ে যাই না। কিন্তু তারপরেও কিন্তু মানুষের ভালোর শত্রু খারাপ না, ভালো শত্রু রবীন্দ্রনাথ শিখিয়ে গেছেন, ভালো শত্রু হচ্ছে আরো ভালো। আমরা তো আশা তো করবই। আমি নিজেও সেই যেটা আমি সাইদ আতিকুল্লাহ ভাইকে বলছি যে পাগল বলে না যাই বলে, আশাবাদী মানুষ আমরা। হ্যাঁ, যত খারাপই হোক, যত দুঃসহ হোক না কেন, অস্বচ্ছ অধুনা, আমাদের সেই সুদিন দত্তের ভাষায়, যতই অস্বচ্ছ অধুনা হোক না কেন, যতই আমরা জীবন দাসের মতো বলি না কেন পৃথিবী আজ কাদের হাতে, তিনি বলছেন যে যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, ভালোবাসা নেই, কোনো মহৎ কিছুর আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। আজকে তারপরও কিন্তু পৃথিবী অনেকখানি এগিয়ে এসেছে। মানে জীবনদাস যখন চলে যান তখন এই ডিজিটাল ব্যাপারগুলো ছিল না। আজকে কত অনায়াসে আমরা এখানে বসে ছায়ার গান শুনছি, কত অনায়াসে আমিনের কবিতা শুনছি, কত অনায়াসে আমাদের কথাগুলো তারা শুনছেন, আমরা চিন্তা করতে পারছি। হ্যাঁ, এটি সম্ভব হয়েছে তো এই যে বিজ্ঞান প্রযুক্তির অনেক এগিয়ে যাওয়ার ফলে। এবং মানুষের লঞ্জিভিটি যে বেড়েছে, আগের চাইতে মানুষের আয়ু যে বেড়েছে, এটা তো আমি নিজেকে তোকে বুঝতে পারি। বাংলাদেশে পাকিস্তানি আমলে যদি হতো তো 36-37 বছর আমার চলে যাওয়ার কথা ছিল, তো আমি তো 75 পেরিয়েছি অনেক বছর আগে, তাই না? কিন্তু তার আশার কথা তো আছেই, মানুষ আশা নিয়েই বেঁচে থাকে, এবং যতক্ষণ শ্বাস ততটুকু যতক্ষণ মানুষের নিঃশ্বাস আছে ততক্ষণ মানুষ আশা নিশ্চয়ই করবে। এবং আমি নিশ্চিত যে এই দুর্যোগ থাকবে না, চিরকাল থাকবে না, অসম্ভব ব্যাপার, কোন দুর্যোগই চিরকাল থাকে না, অসম্ভব ব্যাপার, ওভারকাম করবেই টুডে অর টুমরো। এবং সেদিন যারা নতুন প্রজন্ম আসবে তারা যেন একটু সচেতন হয়, তাদের যেন লোভটা একটু কম থাকে, তারা খনিজ সম্পদ থেকে আরম্ভ করে মানব সম্পদের অপচয়টা যেন না করে, এটুকু প্রত্যাশা করবো গোটা পৃথিবীর মানুষের কাছে। আজকে কাশ্মীরের কিছুদিন ঘটনা আমরা দেখেছি, আমরা ইসরায়েলের ঘটনা এখনো দেখি, আমরা ঘটনা চোখের সামনে ঘটছে এগুলো, এবং চোখের সামনে আরো অনেক কিছু দেখছি। আমরা ভাববো, একটা কথা ভাবতে ভালো লাগবে যে একটা দেশের পাখি আর এক দেশের পাখিকে ভ্যাং যায় না, মারতে যায় না। একটা দেশের খুব চমৎকার একটা ময়ূর আর এক দেশের ময়ূরকে লাথি মারতে যায় না। এগুলো মানুষ কেন এটা ভুলে যায়? মানুষ অন্তত প্রকৃতির কাছে এটুক কেন নেয় না যে আসি না, আমরা সবাই মিলে থাকি, তুমিও বাঁচো আমিও বাঁচি, সুন্দর করে বাঁচি। আজকে মানুষ যে আলাদা হয়ে থাকছে অন্যকে বাঁচানোর জন্য, কিন্তু আমি জানি না বাংলাদেশে ফাইন কিরকম দিচ্ছে। ফাইন তো ত্রাণের জিনিসপত্র চুরি জামারি করছে বলে ফাইন দিচ্ছে এখন, বা রাস্তাঘাটে হাঁটছে বলে ফাইন দিচ্ছে। এখানে কিন্তু ওই অকারণে হাঁটলে, অকারণে পার্কে গেলে রীতিমতো ফাইন দিতে হয়। অনলাইনে জিনিসপত্র কেনাকাটা হচ্ছে, এইখানে সুবিধা আছে। পশ্চিমা দেশ অনেক এগিয়ে থাকা দেশ, যারা মানে টাকা পয়সা নেই তাদেরকে সরকার তাদেরকে টাকা দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশে আমি তো মাঝে মাঝে ওই আমার স্ত্রী কল্যাণে ওই ইয়ে মোবাইলে যে বক্তৃতাগুলো হয় সেগুলো মাঝে মাঝে শুনি। সেখানে তারা আবেদন করে যে চাটার দল তো খেয়ে ফেলবে, আমাদেরকে দিলে আমাদের হাতে কি করে দেবেন টাকা পয়সা। এগুলো তো আছে। এই জন্যই আমি একটু অনুরোধ করব পরবর্তী জেনারেশনের কাছে, আমাদের জেনারেশনের কাছে অনুরোধ করার কিছু এতে খুব একটা কিছু হবে না। তরুণদের কাছে বলছি, আমরা লোভের পরিমাণটা একটু কমিয়ে দিও তোমরা, লোভটা যেন কম থাকে, স্বপ্ন থাকুক, লোভটা যেন একটু কম থাকে, তাহলে কিন্তু অনেকটাই এগোতে পারবো আমরা। লোভ পৃথিবীটাকে অনেক ক্ষতি করেছে,
অনেক ক্ষতি করে দিয়েছে মানুষের। ধন্যবাদ, ধন্যবাদ কবি আসাদ চৌধুরী। আসাদ ভাই, আপনার কথা মতো এই আগামী প্রজন্মের কাছে আমাদেরও একই আহ্বান থাকবে, লোভ কম এবং আমরা সুন্দর করে বাঁচতে চাই, এই প্রত্যাশা আমাদের আছে। এবং কবিদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন যুগে আমরা অনুপ্রাণিত হয়েছি, তাদের কথায় আমরা আশাবাদী হয়েছি। আজকেও আমরা তাই হতে চাই। তবে যত নিষ্ঠুরতাই থাকুক, পৃথিবী যাদের হাতেই থাকুক, যারা প্রেমহীন তাদের হাতে থাকলেও আমরা দেখেছি যে এই সময়ে, এখনই সময় আমাদের মানবিক যে মূল্যবোধ, আমাদের মানবিক যে গুণাবলী, সেগুলো প্রদর্শনের একটি যথার্থ সময় আমাদের সামনে হাজির হয়েছে। ইতিহাস, জি। আমি এবার যদি কবি আমিনুর রহমান, আপনার কাছে যদি আসি, যে আমাদেরকে যদি একটু বলেন যে এই পুরো চারপাশ দেখে আসাদ ভাই যেটি বলেছেন, আপনি সামনের পৃথিবীকে কিভাবে দেখেন কবি সত্তার বাইরে বেরিয়ে? যেটা হচ্ছে, আমি যেটা বিশ্বাস করি, যেটা আমার কাছে মনে হয়, লোক অন্য দেশ এবং বিদেশের কবি এবং মানুষদের সাথে কথা বলে, বন্ধুদের সাথে কথা বলে, যেটা আমি যেটা বুঝতে পারছি, সেটা এক মানবিক পৃথিবীর রূপ নিতে যাচ্ছে। সেটা আমার বিশ্বাস, এবং সেটা হয়তো হবে। কারণ এখন আপনারা দেখতেই পাচ্ছেন পুরো পৃথিবীটা ঘরের ভিতর বন্দী, এবং যে দ্বন্দ্ব, আমি আমার কথা বললাম, আমার নিজের দ্বন্দ্ব, নিজের ভিতরে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু সবার ভিতরেই কাজ করছে। এবং মানুষ কিন্তু এখন অনেক বেশি মানবিক। যদিও আসাদ ভাই বলেছেন যে চুরি টুরি টুকটাক এদিক ওদিক হচ্ছে, সেটা তো হবে, এটা তো থাকবে, সেটা পার্সেন্টেজটা অনেক কম, সেটা অনুপাতটা আসলে অনেক কম। কিন্তু মানুষ কিন্তু এখন সাহায্য করার জন্য, মানুষের বিপদে হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে অনেক অনেক, যেটা অনেক আগের থেকে অনেক বেশি। আর একটি জিনিস আপনি খেয়াল করেছেন, যে প্রকৃতিতে যেটা ঘটছে, যেটা আমার বাংলাদেশে আমরা কখনো দেখিনি, আমাদের সেই কক্সবাজার অথবা যে কোনো অভয়ারণ্য, যেখানে কখনো হরিণ ঘুরে বেড়ায় না, যেখানে কখনো ডলফিন নাচানাচি করে না, যেখানে কাঁকড়াগুলো হেঁটে বেড়ায় না মুক্ত আনন্দে, সেটা কিন্তু ঘটছে। এরা একটা নতুন পৃথিবী পাচ্ছে আমরা, এবং আমাদের বলা হচ্ছে যে এই সময়ে পৃথিবীর সবচেয়ে বেশি বায়ু, সবচেয়ে কম দূষিত বায়ু হচ্ছে। এবং কারণ সবগুলো ঘরেই তো আসলে আমাদের বন্দি, সব আমাদের সেই যন্ত্র দানব, গাড়ি এবং উড়োজাহাজ এবং সবকিছু। এই যে এক্সপ্রেশন, যেটা খারাপ এক্সপ্রেশন যেগুলো হচ্ছিল, সেগুলো তো এখন বন্ধ আছে, প্রায় মাস 2-3 থেকে বন্ধ। প্রকৃতি একটা নতুন রূপ নিচ্ছে, যেটা বাতাস। আজকে একটু খেয়াল করবেন যে আমরা যেভাবে গরমের ভিতরে যেটা আর্দ্রতা অনুভব করি না, আজকাল কম করি বাংলাদেশে, কারণ বায়ুটা অনেক কম দূষিত। যার ফলে একটা নতুন পৃথিবীর রূপ নিতে যাচ্ছে আমি বলে বিশ্বাস করি। মানুষ আরো বেশি মানবিক হচ্ছে, কারণ এই কষ্টটা মানুষ বুঝতে পারেনি অনেক দিন। মানুষ একতরফা ভাবে শাসন করে গেছে প্রকৃতিকে এবং পুরো পৃথিবীকে। এই শাসন করার দিনটা এখন আসলে, যেটা শাসন করার দিন আসলে এখন কমে গেছে। এখন এখন আসলে যেটা আসাদ ভাই বললেন, যে আমরা একটু সবাইকে নিয়ে বাঁচি না কেন, এই সবাইকে নিয়ে বাঁচার সময়টা কিন্তু এসেছে, এবং আমরা হয়তো সেই দিকেই যাচ্ছি। এবং আপনি দেখুন যে পরাশক্তিগুলো অনেক জায়গা থেকে দেখেন যুদ্ধের দামামা উঠিয়ে নিয়েছে, যারা চলে গেছে, না যুদ্ধ নয়, আমরা এখন একটু ঘরে ফিরি। এই যে চিন্তা, এই যে আপনার একটা মানবিক পরিবর্তন, এই পরিবর্তনের ধাঁচ বেশ কিছুদিন থাকবে। মানুষ হয়তো আবার সে উশৃঙ্খল হয়ে উঠবে, সেটা কিন্তু অনেক বছর পরে হবে। আমি মনে করি আগামী 10 বছর 20 বছর মানুষ হয়তো এই মানবিকতা নিয়েই এগিয়ে যাবে, এবং আমরা হয়তো জীবিতকালে খানিকটা ভালোই সময় কাটাবো। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ কবি আমিনুর রহমান। আমি এই প্রসঙ্গে যদি একটু আসতে চাই আমাদের প্রিয় কবি আসাদ চৌধুরী, আপনার কাছে। আমরা শুনেছি কবি আমিনুর রহমানও একটি ইঙ্গিত করেছেন যে আগামী একটি সময়ে আমরা একটি মানবিক পৃথিবীকে দেখব, এবং বিভিন্ন দিক থেকে মানুষ, বিশেষজ্ঞরা বলছেন, তারা হয়তো খুব স্পেসিফিক করে কিছু বলছেন না, তারা বলছেন দিস ওয়ার্ল্ড উইল নট বি দি সেম, আমরা এক ভিন্ন পৃথিবীকে দেখব। সেই পৃথিবীর চেহারা কেমন হতে পারে সেটির একটি ইঙ্গিত করেছে কবি আমিনুর রহমান। কবি আসাদ চৌধুরী, আপনার কাছে আমি জানতে চাই যে আপনি কবি হিসেবে কিরকম আগামী পৃথিবী দেখতে চান, কিরকম তার চিত্রকল্পটি কি, এটি একটু আমরা আমাদের মনে ধারণ করতে চাই যে আগামী পৃথিবী এরকম হতে পারে।
আমি আগামী পৃথিবী না, আমি একটু ব্রিটিশ আমলের আগে, জি নবাবী আমলের কবি ভারতচন্দ্র রায়ের একটা ক্যারেক্টার আছে, ঈশ্বরী পাটুরি, মাঝি। মাঝি দেবীকে পার করছেন, এক দেবী এসেছেন, দেবী বেরোবেন, তো বলছে যে কাহার ঝিয়ারি তুমি, কাহার বউ ইত্যাদি, কোন বাড়ির মাইয়া তুমি ইত্যাদি। সে বলল, তখন স্বামী কথা বললেন, অতি বড় বৃদ্ধপতি, সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন। মানে এটা আসলে প্রশংসাই। তিনি বলছেন যে তার মানে সিদ্ধিতে নিপুণ, মানে মানুষের যা চায় তাই তার কাছে পায়, কপালে মানে আগুন, মানে তৃতীয় নয়ন তার আছে। মাঝে অত সব বুঝে নাই, বলছে হয়েছে বড় লোকের এরকম ইয়ে পায়, আসো ভেতরে বসো। মেয়ে, সেই মেয়েটি যখন নদীর মানে নৌকার পাটাতনে পা দিছে, পাটাতন সোনা হয়ে গেছে। তখন বললো যে তুমি মেয়ে নয়, দেবতা নিশ্চয়। তখন বললেন যে দেবতা, উনি চাইলেন তুই আমার কাছে কি বর চা। উনি স্বর্গ চাইলেন না, নরক অ্যাভয়েড করতে চাইলেন না, কিচ্ছু চাইলেন না। উনি চাইলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আজকে সেই সেই কবে, সেই নবাবী আমলে, তারপর নবাব গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ শাসন, স্বাধীনতা, ভুল স্বাধীনতা, পাকিস্তান, তারপর আমরা কত কিছু কিছু করে আমরা এখন এসেছি। আমি নিশ্চিত আমাদের ভবিষ্যতে আগামী 20 বছর, আমিনের সঙ্গে আমি একমত, যে আগামী 20 বছর আমাদের ভালো হবে এই জন্যে যে এই অভিজ্ঞতাটা প্রত্যেকের কাজে লাগবে। যে যেই অবস্থানে থাকুক, তার বয়স এবং তার শিক্ষা যাই হোক না কেন, তার নতুন কাজে লাগবে। এবং এই কাজে লাগাটা আমার কেন জানি ধারণা হয় মানুষের উপকারে লাগবে। এবং এই পর্যন্ত যত শিল্প সাহিত্য হয়েছে একটা নতুন টার্ন নেবে, আমি জানি না কোন দিকে যাবে, আমি ঠিক বলতে পারছি না কোন দিকে যাবে। আমি নিজের কথা বলতে পারি, আমার প্রায় 80-র কাছাকাছি বয়স, কাজে আমার টানটা কত দূর আর হবে, টানটা তরুণদের হাত দিয়ে আসতে হবে। নতুন পৃথিবীর তরুণরাই গড়ে তুলবে। তারা তারা তরুণ কি দিয়ে করবে, স্বপ্ন দিয়ে করবে, স্মৃতি দিয়ে করবে, এবং সেই স্বপ্নটা সুন্দর হবে। উদয় এসে গেছে, হুদুর কাছ থেকে মোহাম্মদ নুরুল উদয় এসে গেছে, আমার মনে হয় এতক্ষণে তার টেকনিক্যাল ঝামেলা উদ্ধার করতে পেরেছে। আমরা কিছুটা শুনতে পারবো তার কাছ থেকেও, বিশেষ করে বাংলাদেশ এখনকার অবস্থা। আমি তো কিছুদিন আগেও তাকে কয়েকটা টেলিভিশনে দেখেছি কবিতা পড়তে, তো আমরা শুনতে পারবো। তবে আমার যেটুকু আমি মনে করি যে এতদিন পর্যন্ত সমাজতন্ত্র, সাম্যবাদ, গণতন্ত্র, গণতন্ত্রের ব্যর্থতা ইত্যাদি মিলিয়ে 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 যে পৃথিবীটা গেছে, একটি মাত্র তো স্বপ্ন ছিল, মানুষ মহৎ, মানুষ বড়, প্রত্যেক মানুষের সম্মান আছে, মর্যাদা আছে, প্রত্যেকটি মানুষের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেক মানুষের মর্যাদা আছে, কোনো এথনিক্যাল ডিফারেন্সেস নাই। আমি ক্যানাডার যেটা অনুভব করি, যে আনন্দের সঙ্গে অনুভব করি, প্রত্যেক ভাষা গোষ্ঠীকে সম্মান করে, প্রত্যেকটা ভাষা গোষ্ঠীকে শ্রদ্ধা করে, প্রতিটি সংস্কৃতিকে শ্রদ্ধা করে। এগুলো মানে এগুলো কোনো বড় ব্যাপার, এবং ভবিষ্যতে এটা আরো ভালো হবে। এই এরিয়াটা ছোট হবে না, এই এরিয়াটা শুধু ক্যানাডার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমার মনে হয় আরব ভূমিতেও যাবে, যেখানে এখনো মেয়েদের স্বাধীনতা অত্যন্ত লাঞ্ছিত। এবং আমরা তো পড়ি, কাগজে পড়ি, দেখি খবর কাগজে আসে, পড়ি বিভিন্ন চ্যানেলের যে অনুষ্ঠান, এবং মনুষ্যত্বের বিকাশ নানা রকমের হবে। সবচেয়ে যেটা আমার কাছে অবাক লেগেছে, বাংলাদেশে যত মানুষ মরেছে, প্রবাসে বাঙালিরা বেশি মরেছে এই করোনাতে। এটি আমার কাছে খারাপ লেগেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা সময় আসবে যখন বাংলাদেশে শক, হুন্দল, পাঠান, মোগল, ইংরেজ, ফরাসি সবাই একসময় গেছে। কেন? তখন আমাদের প্রাচুর্য ছিল, শিক্ষা ছিল। বাংলাদেশ নিশ্চয়ই একসময় সেখানে ফিরে যাবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আরো সুন্দর বাংলাদেশ হবে, মানুষে মানুষের সম্প্রীতি বাড়বে, মানুষ মানুষকে বিশ্বাস করবে, মানুষ মানুষকে অবিশ্বাস করবে না। এটা সুইডেনের মতো কি ওটা জায়গাটার নাম, নরওয়ের মতো, যে মানুষ বিশ্বাস করবে। এবং সেই ভুটানের মতো, যে ওখানকার সুখের ইন্ডেক্সটা কি, সুখের ইন্ডেক্সটা হচ্ছে তৃপ্তি, মানুষের নিজের তৃপ্তির মধ্যে খুঁজে নিজেকে খুঁজে। আমি মানুষকে সম্মান করি, এবং আমি সেই সুন্দর পৃথিবী দেখতে চাই, সুন্দর, বিদ্বেষহীন, হিংসাহীন, যুদ্ধবিহীন, শান্তিময় পৃথিবী।
ধন্যবাদ ধন্যবাদ কবি আসাদ চৌধুরী। শুধু দর্শক, ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কবি মোহাম্মদ নুরুল হুদা। দেরিতে হলেও উনি আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছেন। আপনাকে স্বাগত কবি নুরুল হুদা, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আসলে কথা বলছিলাম, আমার দীর্ঘ কথা বলেছি, আমরা কবিদের কাছ থেকে শুনেছি। যেহেতু আপনি যুক্ত হয়েছেন, আপনার কাছ থেকে যদি একটু শুনতে চাই, দুটো বিষয় একসঙ্গেই বলি, আপনি মিলিয়ে যদি বলেন। একটি হচ্ছে যে আমরা আমাদের চারপাশে আজকে যা দেখছি এই মহামারীর কারণে, কোভিড-19 কারণে, দেশে এবং বিদেশে সবকিছু মিলে আগামী পৃথিবী কেমন হবে, তার চেহারা কেমন হতে পারে, তার একটি চিত্রকল্প তৈরি করতে চাই। সেই প্রশ্নটি আপনাকে করতে চাই যে আপনার কি মনে হয় আগামী পৃথিবী কেমন হবে বা কেমন পৃথিবী দেখতে চান? বলা কঠিন, আর যেহেতু নবীনে কবি আছে, কবিদের কাছ থেকে আপনি হয়তো কবি ভবিষ্যৎবাণী আশা করছেন। যেমন আসাদ ভাই একটু আগে যে কথাগুলো বললেন, সেই কথাগুলোতে আমরা সবাই সাধারণত বলি, আমরা কেউ তো ভবিষ্যৎ বক্তা নই। তবে এটা বলতে পারি যে আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা যে অবস্থানে ভালো ছিলাম, যে পৃথিবীর যে অবস্থানে পৃথিবী ভালো চলছিল, পৃথিবীর গাছপালা ভালো চলছিল, গাছপালার পাশে যে মানুষ বাদ দিয়েও যে পশু পাখি ছিল তারা ভালো ছিল, এবং আমরা সবাই ভালো ছিলাম। আর আস্তে আস্তে আমরা এমন একটা পর্যায়ে এসে গেছিলাম যে করোনা আসার আগ মুহূর্ত পর্যন্ত, যে 20 সেকেন্ডের সাবানের ফেনায় যার মৃত্যু, সে সমস্ত মানব জাতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, মানব জাতির অস্তিত্ব বিপন্ন করার একটা কি বলবো হুমকি সে দিয়েছে। ফলে হুমকির মুখে সমস্ত মানব জাতি আজকে বন্দী হয়ে গেছে, কোয়ারেন্টাইন হয়ে গেছে। আমি বলবো যে কোয়ারেন্টাইন হয়নি, মানব জাতিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বরং সে মানব জাতি কোন পথে এগিয়ে যাচ্ছিল এবং যেতে যেতে কোথায় শেষ পর্যন্ত একটা চরম পরিণতির মুখোমুখি হতে পারে, তার আগের মুহূর্তে করোনা আমাদেরকে একটা সাবধান করে দিয়েছে, বলেছে যে যাও ঘরে ফিরে যাও, যে যার মতো ঘরের ভিতরে থাকো। আমরা প্রায় 40 দিনের মতো আমি ঘরের ভিতরে আছি, একদিন বেরিয়েছিলাম। আপনারা যে যার যেখানে আছেন ঘরের ভিতরে আছেন। থেকে আমাদের অন্তত প্রাচ্য সভ্যতায় যেটা একেবারে শুরুতে মনু তার মনুসংহিতায় যেটা বলেছিল, সদাচারের কথা যেটা বলেছিল, এবং যেটা রবীন্দ্রনাথ তার সংকটে, সভ্যতার সংকটে এই কথাটি উচ্চারণ করেছিলেন, সেই সদাচারের ভিতর আমাদের সবাইকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমরা সভ্যতার ভিতর আমাদের বাণিজ্যের কথা সবাই বলে, সে বাণিজ্য হোক বা নিজে লাভালাভের কথা হোক বা ক্ষমতার কথা হোক বা ধন সম্পদ অর্জনের কথা হোক, এই কারণেই কোনো ন্যায় নীতিকে না মেনে আমরা অজাচারের ভিতরে গিয়েছিলাম, এবং এই অজাচারের ভিতর গিয়ে হ্যান্ডশেক করতে গিয়ে একজন আরেকজনের হাত মুচড়ে দিচ্ছিলাম। বলা হলো এখন আপনি হাতে হাত লাগাবেন না, সামনে দাঁড়াবেন, দাঁড়ালে একটা নিরাপদ দূরত্বে দাঁড়াবেন। সৌজন্য, এই যে সৌজন্য বোধটা ফিরিয়ে দেয়া, এবং এই সৌজন্য বোধ শুধু মানুষে নয়, যেন আমার মানুষের সঙ্গে আর আসে অন্য প্রাণী যারা আছে তাদের সঙ্গে একই ব্যবহার করি, আমার এনভায়রনমেন্ট, আমার যে পরিবেশের সঙ্গে যেন একই ব্যবহার করি। ফলে এই যে নিরাপদ একটা সৌজন্য এবং দূরত্ব, এই দূরত্ব দেওয়ার ফলে সারা পৃথিবীতে যে ভারসাম্য ফিরে আসবে, প্রাকৃতিক আসতে পারে, সেটি আমরা দেখলাম। আমরা দেখেছি যে 500 বছর আগে পৃথিবীতে আমরা নাকি ফিরে গেছি। এই ঢাকা শহর, যে ঢাকা শহরে নামা যেত না, সেই ঢাকা শহরে এখন আমি দৌড়ে সাইকেল চালাতে পারি, এই অবস্থায় চলে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা নতুন কোনো ব্যাপার নয়। দাও ফিরে নগর, এই যে কথাটা বারবার, সেটা মানুষকে তার প্রাকৃতিকতার ভিতর ফিরে হবে। আমরা তেমন একটা বিপর্যয়ের মুখে এসে গেছি, এবং এই বিপর্যয়ের মুখে এসে গেছি বলে এখান থেকে ফিরে যাওয়ার জন্য আমাদের যে চেষ্টা, সেই চেষ্টার ভিতর বিভক্তি নয়, আমাদের মধ্যে সংযুক্তি। আমি যে ভিতরে বন্দী হয়ে আছি, আমি বন্দিত্বের ভিতর, আমার নিজের ভিতর আমাকে সমস্ত পৃথিবীকে ধারণ করতে হবে, ঘরের ভিতর ধারণ করতে হবে। যেমন এই মুহূর্তে আমি আপনার সঙ্গে, আসাদ ভাইয়ের সঙ্গে, আপনাদের সকলের সঙ্গে, ছায়া কর্মকারের সঙ্গে, যার সঙ্গে আমার পরিচয় নাই, তার সঙ্গে আমার হচ্ছে, দেখা হচ্ছে, পরিচয় হচ্ছে। এইবারে নিজের ভিতর সমস্ত পৃথিবীকে ধারণ করা, চীন এবং যুক্তরাষ্ট্র যেন মুখোমুখি না হয়, মুখোমুখি হতে পারে,
যেন তারা হাত দিয়ে একে অপরকে নমস্কার, সালাম, গুড মর্নিং যা বলার বলে, কিন্তু হাত দিয়ে যেন চাপড় চর দেওয়ার দিকে না যায়। এইভাবে একটা ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব যে বিন্যাস, সেই বিশ্ব বিন্যাসের ভিতর সমস্ত পৃথিবীকে একটি রাষ্ট্র হিসেবে, সত্যিকার রাষ্ট্র হিসেবে ধারণ করা, যে স্বপ্ন আমরা বহুদিন আগে থেকে ধারণ করে এসেছি, ইউএনইউ করেছি, যে ইউএনইউ বলা যেতে পারে এই ইউএনইউ এখন কিন্তু এক ধরনের বিফল আমরা বলতে পারি। তারপর আমি আমাদের স্বাস্থ্য বিদ্যার কথা বলবো, স্বাস্থ্য বিন্যাসের কথা বলবো। এই যে করোনা আসছে, করোনাকে সামলানোর জন্য সহজ সরল আমাদের ট্রেডিশনাল কতগুলো পথ আছে, সেই পথগুলোকে আমরা যখন ব্যবহার করতে চাই, দেওয়া হয়, বলা হয় যে না, এগুলো ব্যবহার করার আগে এর কার্যকারিতা বুঝতে হবে। হাজার বছর ধরে যার কার্যকারিতা আছে, তেমন ট্রেডিশনাল মেডিসিন যেগুলো কাজে লাগে, সেগুলোকে কাজে লাগাতে গিয়ে আমরা দেখছি বিভিন্ন রাষ্ট্র সেগুলোকে বাধা দিচ্ছে, এবং WHO বলছে যে এর কোনো কার্যকারিতা নাই। তো এইসব বলা হচ্ছে, কিন্তু আপনারা দেখুন, আমি বলবো এই বর্তমানে করোনার যে অনস্লট যাচ্ছে, আসাদ ভাই একটু আগে বললেন বাঙালি আমেরিকাতে যত বেশি মরেছে, ঢাকা শহরে তত বেশি মরে নাই। এর কারণটা কি? কারণটা হচ্ছে এই আমেরিকাতে যে আমাদের ঢাকা শহর, আবার বাংলাদেশে অপেক্ষাকৃত অনুন্নত একটি দেশ, এই অনুন্নত দেশের ভিতর প্রাকৃতিকতা যতখানি আছে, এবং আমাদের দরিদ্র মানুষরা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে তারা প্রাকৃতিকভাবে বেঁচে থাকার যে ইমিউনিটি আমরা বলছি, সেই ইমিউনিটি আমাদের আছে, সেটা কিন্তু ওই পশ্চিমা ওই রাষ্ট্রগুলোতে সেই ইমিউনিটি কিন্তু নাই। ফলে ইমিউনিটি নাই, এই কারণে পশ্চিমা মানুষগুলো সেখানে তার প্রাকৃতিক যে ইমিউনিটি সেখান থেকে সরে গেছে। তো আমার মনে হয় সেই প্রকৃতির কাছে ফিরে যাওয়ার একটা আমাদের ব্যবস্থা করতে হবে, এবং আমাদেরকে সংযুক্তির হাত বাড়াতে হবে যে যার ঘরে থেকেই। আমি আমেরিকায় থাকবো, আমি ইউরোপে থাকবো, সব জায়গায় আমার আইডেন্টিটি থাকবে, কিন্তু আমাদের সকলের সঙ্গে একটা এমন যোগাযোগ থাকবে যে যোগাযোগটা প্রাকৃতিক যোগাযোগ। কেমন প্রাকৃতিক যোগাযোগ? বাতাসের মতো, যে বাতাস সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। এই বাতাসই কিন্তু, এই বাতাস যদি আমার এখানে শুধু না, ভারতে না, সব পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। এই বাতাস যেমন আমরা বলি মাতৃষ্যা, এই মাতৃষ্যার কথা বলেছিলেন সোহংবাদের ভিতর কবি, আমাদের সে বিখ্যাত কবি, গতকালকে আমি তার সম্পর্কে বলেছি। সেই মাতৃষ্যা হচ্ছে আমাদের জীবনানন্দ দাশের আরেকজন, আমাদের জজাতির কবি, আসাদ ভাই জজাতির কবি। মাতৃষ্যা সম্পর্কে বলছে, মাতৃষ্যা বাতাস, যে বাতাস সারা পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং ঘুরে বেরিয়ে আমাদের সবাইকে কি দেয়? আমাদেরকে অক্সিজেন দেয়। আমরা সেই অক্সিজেনকে ভাগাভাগি করে নেব না, আমার যা প্রয়োজন আমি তা নেব। আমি একটু বলা যেতে পারে একবার কবিতার মতো, সুধীন্দ্রনাথ দত্ত, যিনি সোহংবাদে বিশ্বাস করতেন, বিশ্বাস করে মুক্তির কথা বলতেন। ব্রহ্ম এবং ব্যক্তি এক, অর্থাৎ যিনি স্রষ্টার ভিতর তিনি ব্যক্তিকে আমিত্বকে দেখতেন। আমারও মনে হয় এই সমস্ত বিশ্বব্যাপী এই যে আমরা একটা বিশ্ব বিন্যাস যদি তৈরি করতে চাই, আমাদের ভিতর ব্রহ্মত্বের ভিতর অর্থাৎ প্রত্যেক আমাকে ব্রহ্মের ভিতর দেখতে হবে। ব্রহ্ম মানে যিনি সবাইকে ধারণ করতে পারেন, তেমন একটা শক্তি, তেমন একটা বিন্যাস আমাদের দরকার। আমাদের সবাইকে ধারণ না করে বিভক্ত হওয়ার যে এখন প্রচেষ্টা চলছে, একে অপরকে দোষারোপ করছে, সেখান থেকে ফিরে আসতে হবে। করোনা আমাদেরকে ইতিবাচক ভাবে এটাই বলছে বলে আমার ধারণা। ধন্যবাদ। জি, ধন্যবাদ কবি মোহাম্মদ নুরুল হুদা। আপনি যে ইঙ্গিতটি করেছেন যে এই প্রকৃতি থেকে, এই বিশেষ পরিস্থিতি থেকে যে শিক্ষা আমাদের নেওয়া প্রয়োজন, এটির একটি ইঙ্গিত আপনি করেছেন। আমি আপনাদের সবার কাছে, তিনজন কবি বা অতিথি যারা আছেন, ছায়া কর্মকার সহ সবাই, যে কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারেন, তারপরে হয়তো আমরা একটু গানে যে অনুষ্ঠানের শেষ দিকে চলে যাব। সেটি হলো, আমরা যে শিক্ষার ইঙ্গিত করছি, যে প্রকৃতি আমাদের এই শিক্ষা দিতে চাইছে, প্রকৃতি আমাদের এই কথা বলছে, এই পরিস্থিতি আমাদেরকে এই দিকে নিতে চাইছে, যার ইঙ্গিত আপনারা প্রত্যেকেই করেছেন। আমার প্রশ্নটি হলো, পৃথিবী এখন যাদের হাতে আছে, এই ইঙ্গিতটি আমাদের কবি আসাদ চৌধুরী দিয়েছেন, বা আমাদের নীতি নির্ধারক যারা, তারা প্রকৃতভাবে নিচ্ছেন কিনা বা নিতে পারেন কিনা? নিচ্ছেন কিনা সেটা জানি না, কিন্তু আমাকে যদি বলতে, আমি আমার কথা বলে দিই, নিতে হবে। যদি না নেই তাহলে এটা সংঘাত বাড়বে, দূরত্ব বাড়বে,
এবং তারা যদি এটা না নেয়, যে যে দেশের ভিতর তারা দেশের জনগণের সঙ্গে তার সংঘাত বেড়ে যাবে। তারপর পাশাপাশি অন্যের তো বাড়বেই, এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের, চীনের উহানের সঙ্গে আমেরিকার নিউ ইয়র্কের তো বাড়তে পারেই, ট্রাম্পের সঙ্গে চীনের রাষ্ট্রপতির তো বাড়তে পারে। কিন্তু যদি এটা না নেওয়া হয়, তাহলে এই সংঘাতটা বাংলাদেশের ভিতরে শুরু হতে পারে, ভিতরে দ্বন্দ্ব বাড়তে পারে, এটা যদি আমরা না করি। একইভাবে এটা বাড়বে ইয়েতেও, আমরা যেটা বলবো যুক্তরাষ্ট্রেও। আজকেই তো আমি দেখলাম ওবামা, আগের রাষ্ট্রপতি, তিনি ট্রাম্পের কথার সমালোচনা করছেন। তাহলে দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে। আমার মনে হয় খুব সহজে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের হাত মেলানোর জন্য এই দ্বন্দ্বকে প্রাকৃতিক ভাবেই, এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে প্রাকৃতিক ভাবে আমাদের মিলনের দিকে যেতে হবে। এই বোঝাপড়াটা যদি না হয়, এই সদাচারটা যদি না হয়, তাহলে আমরা সত্যিকার অর্থে, করোনা একবার যাবে বটে, করোনা আবার আসবে। করোনাকে আমরা, আপনি এখন বুঝতে পারছেন যে অন্তত 1 বছর লাগবে করোনার একটা ভ্যাকসিন তৈরি করতে। কিন্তু যদি সত্যিকার অর্থে করোনাকে থামানোর পদ্ধতি কিন্তু আমাদের আছে, নাই এমন নয়, আমরা সেই পদ্ধতিগুলোর দিকে যেতে চাচ্ছি না। আমি ওই বিষয়ে ইঙ্গিত করেও গেলাম না, কারণ আমি জানি যে সদাচারী সনাতন মেডিসিন গুলোর ভিতর এমন কিছু ওষুধ আছে যে ওষুধগুলো ভ্যাকসিন হিসেবে ব্যবহার হবে না, কিন্তু সুরক্ষা হিসাবে ব্যবহার হতে পারে। এটা প্রাকৃতিক সুরক্ষা। আমাদের সেই প্রাকৃতিক সুরক্ষার কথা চিন্তা করতে হবে, এবং এই চিন্তা যদি না করি, আমার সঙ্গে আমার ঘরের ভিতরে আমার দ্বন্দ্ব শুরু হবে, এবং আমার দেশের ভিতরে দ্বন্দ্ব শুরু হবে, সারা পৃথিবীতে এই দ্বন্দ্ব চলতেই থাকে। জি, ধন্যবাদ। আশা করি এই দ্বন্দ্বের বিষয়টি আমাদের নীতি নির্ধারকরা মাথায় রাখবেন, এবং যে শিক্ষা আমরা পাচ্ছি, যার ইঙ্গিত আপনারা করেছেন, সেই শিক্ষা তারাও নেবেন। কবি আসাদ চৌধুরী বা আমিনুর রহমান, আপনারা যদি। জি, আমি তো যোগ করি, সেটা হলো এটা হতে বাধ্য। আপনারা তো জিজ্ঞেস করেছেন যে এটা আমাদের নীতি নির্ধারক মহলে কিভাবে নিচ্ছেন। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে হেলথ সেক্টরের দুরবস্থা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে, পৃথিবীর সেই উচ্চ দেশে যেগুলো আছে সবগুলো দেশের একই অবস্থা। এই অবস্থাতে কিন্তু এখন কিন্তু আমরা আমাদের যে ন্যূনতম যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটাতে আমরা হাত দিতে পারিনি সারা পৃথিবী। এই অবস্থায় এখন কিন্তু মানুষের টনক নড়েছে, নীতি নির্ধারকদেরও টনক নড়েছে। এবং আমি বিশ্বাস করি এই ধারা অব্যাহত থাকবে, কারণ মানুষের শক্তি, মানুষের সমষ্টিগত শক্তি অনেক বড়, বেশি পাওয়ার। এবং এই সমষ্টিগত শক্তি দিয়ে আমি বিশ্বাস করি যারা শাসন করছেন তারা মাথা নত করতে বাধ্যই হবেন যদি অন্যথা করেন। এবং আমি এই সুন্দর পৃথিবীর অবশ্যই কল্পনা করি, এবং ওই সুন্দর পৃথিবী অবশ্যই হবে। ধন্যবাদ কবি আমিনুর রহমান। আসাদ ভাই, কবি আসাদ চৌধুরী, আপনার কোনো বক্তব্য যদি থাকে। আমার বক্তব্য খুব একটা বেশি নাই, আমার একটি বলার আছে। আমার কথা না, রবীন্দ্রনাথের কথা, মরিতে চাই না আমি সুন্দর, মরতে ইচ্ছে করে না, মরতে চাই না, তবু তো মরতে হবে জানার কথা। তো এটা সুন্দর পৃথিবী দেখার একটা আগ্রহ এখনো প্রবল আমাদের পরবর্তী প্রজন্ম আরো ভালো থাকবে, আরো সুন্দর থাকবে, এবং প্রযুক্তি এগুলো প্রকৃতির কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে আমাদের। মানুষ আরো বেশি প্রকৃতি সংলগ্ন হোক, প্রকৃতির কাছ থেকে আলাদা প্রকৃতি দারুণ ভাবে প্রতিশোধ নেবে। করোনাতে একটা ফর্ম, আরো অনেক ফর্ম আছে হয়তো প্রকৃতির প্রতিশোধ নেওয়ার, ভীষণ প্রতিশোধ নেবে। মানুষকে সাবধান হতে হবে, ভালো হয়ে যাও, সৎ হও, এই কথাগুলো অত্যন্ত প্রয়োজন, খুব প্রয়োজন। কিন্তু আমি কথা শেষ করার আগে আমি একটা মোহাম্মদ নজরুল এসছেন, আমি নিশ্চিত করোনার উপরে হোক অথবা সাম্প্রতিক কালের উপর নিশ্চয়ই তার একটা কবিতা আছে, অথবা সাম্প্রতিক কালে লেখা যে কোনো একটা কবিতা, ওর কাছ থেকে একটা কবিতা শোনার আগ্রহ আমার প্রবল। দেখি কি লিখছেন। এটা আমি কিছুদিন আগে 2-3টা চ্যানেলে ওর কবিতা শুনেছি, এই কবিতা শুনতে চাচ্ছি, একটা নতুন কোনো কবিতা যদি থাকে, এবং আমিনুর রহমান যদি কোনো নতুন কবিতা লিখে থাকেন, আমার এই কবিতা শোনার আগ্রহটা। আচ্ছা, ধন্যবাদ কবি আসাদ চৌধুরী। আমরা নিঃসন্দেহে কবি মোহাম্মদ নুরুল হুদার কাছ থেকে সাম্প্রতিক সময়ের কোন কবিতা শুনতে চাই। আমিনুর রহমান, আপনার একটি কবিতা দিয়ে যদি আমরা শুরু করি। আমি ছোট্ট একটা সনেট পড়ছি। জি, খুব সাম্প্রতিক নয়, আগেরই। দিন যাপনের দিনলিপি। বারবার মৃত্যু আমাকে গ্রাস করে নেয় উদারে, জীবনবিহীন আমি যেন এক পাতার কঙ্কাল। বারবার তুমি বাঁচিয়ে তোলো, ধরে রাখো না হাল। বর্ষা আসে যদিও,
পলি পড়ে না হৃদয়ের চরে, মনের উঠোনে শকুনিরা যেন দাপাদাপি করে। কর্দমাক্ত ভরে খুঁজে তো পাই না শিশিরের গাল, অচল নয়নে করা গুনি বেঁচে আছি কয় কাল। আকাশ হেঁটে পেলাম শুধু গৌর মেঘ ধরে ধরে। দূরে বসে বসে আমি কেবলই ছিঁড়ি খসড়া স্বপ্ন, শুকনো নদীতে নৌকা টানি জোয়ারের প্রতীক্ষায়, মাদুর বিছিয়ে ছড়িয়ে দেই নিরবিচ্ছিন্ন কষ্ট, লাল কালো পিঁপড়ে সকল কষ্টের উপর মগ্ন। মন থেকে মন দূরে পড়ে রই তবু অপেক্ষায়, দিন যাপনের দিনলিপি সুখ হয়ে যায় নষ্ট। ধন্যবাদ। ধন্যবাদ আমিনুর রহমান। আসাদ ভাই একটা অনুরোধ করেছেন এবং আমরাও অনুরোধ করছি আপনার সাম্প্রতিক সময়ের যদি কোনো একটি কবিতা আমাদেরকে শোনান। আচ্ছা, বুঝতে পারছি। আমি কবিতা আনতে গেলেই এই কানেকশনটা চলে যাচ্ছে। তা আমি শুনতে পাচ্ছেন আপনারা? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি আজকে ছোট্ট যে কবিতাটি লিখেছি সেটা 2-3 লাইনের, কয়েক লাইনের কবিতা। আর গতকালকে যেহেতু রবীন্দ্র জন্মবর্ষ গেছে, রবীন্দ্র সম্পর্কে একটি কবিতা পাঠ করে আমি আমার কবিতা ইয়ে করছি। এই কবিতাটার নাম হলো মা আছে। আজকে কিন্তু মায়ের দিন। কে বলেছে মা নেই? মা আছে আমার ভিতর, আমি আছি মায়ের ভিতর। আমরা পরস্পর আমাদের অনন্ত অন্তর, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের আতুর ঘর। জন্মের পর থেকেই আমরা দুজন অনন্ত অমর। কে বলেছে মা নেই? আমি ঘরে আছি, মা আছে আমার ঘরে। কোয়ারেন্টাইন অবস্থায় মায়ের এই কবিতা। আর রবীন্দ্রনাথ সম্পর্কে একটা কবিতা, আসাদের একটু পরিচিত মনে হতেও পারে, কিন্তু কিছু করার নাই আমার এই মুহূর্তে। এই কবিতাটাই পড়ছি। রবীন্দ্র জপমন্ত্র। বিষয়টা হচ্ছে রবীন্দ্রনাথকে আমরা কোনোভাবেই ছাড়তে পারি না। রবীন্দ্রনাথকে জপমন্ত্রের মতো ব্যবহার করি, এবং এভাবে ব্যবহার করতে করতে আবার রবীন্দ্রনাথকে তো আরো কিছু করা প্রয়োজন। সসম্মানে সেই ইঙ্গিতকে আমি দিচ্ছি। যেখানে যাচ্ছে সেখানে রবীন্দ্রনাথকে পাচ্ছে, আর কোথাও কোথাও তাকে এড়াতে পারছে না। ঘুরতে ঘুরতে রবীন্দ্রনাথ, ঘুরতে ঘুরতে রবীন্দ্রনাথ, উঠতে উঠতে রবীন্দ্রনাথ, সরতে সরতে রবীন্দ্রনাথ, ধরতে ধরতে রবীন্দ্রনাথ, পড়তে পড়তে রবীন্দ্রনাথ, জানতে জানতে রবীন্দ্রনাথ, মানতে মানতে রবীন্দ্রনাথ, ভাঙতে ভাঙতে রবীন্দ্রনাথ। প্রথম দিনের রবীন্দ্রনাথ, মধ্য দিনের রবীন্দ্রনাথ, শেষের দিনের রবীন্দ্রনাথ। বাবা কাকা রবীন্দ্রনাথ, সাকার যত রবীন্দ্রনাথ, আকার ভেঙে রবীন্দ্রনাথ। শিখছি আমি রবীন্দ্রনাথ, লিখছি আমি রবীন্দ্রনাথ, চিটছি আমি রবীন্দ্রনাথ, চিটছি আমি রবীন্দ্রনাথ, চিটছি আমি রবীন্দ্রনাথ। অর্ধশত রবীন্দ্রনাথ, সার্ধশত রবীন্দ্রনাথ, হাজার কোটি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, 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 রবীন্দ্রনাথ। বাহ বাহ, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ হুদা ভাই। আমরাও আজকে অনুষ্ঠান শুরু করেছি রবীন্দ্রনাথকে দিয়ে, হয়তো শেষও করব আমরা রবীন্দ্রনাথকে দিয়ে। শেষ করবার আগে আমি যদি একটি ছোট্ট বিষয় দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই আপনাদের মন্তব্য নিয়ে। সেটি হচ্ছে, আপনারা 3 জন কবি আমাদের সামনে উপস্থিত আছেন। আমরা আগে ইঙ্গিত করেছি কবিরা আমাদের আশাবাদী হতে বলেন। এই সময়ে যদি 3 কবিকে একসঙ্গে কাজ করবার, অথবা বিশ্বের সব কবিকে একসঙ্গে কাজ করবার যদি একটা দায়িত্ব দেওয়া হয়, এবং কাজের উদ্দেশ্য যদি হয় যে মানুষকে, বিশ্বব্যাপী মানুষকে উজ্জীবিত করা, আপনাদের কি কাজ হতে পারে একসঙ্গে? আসাদ ভাইকে দিয়ে যদি শুরু করি। এটা তো সব কবি এই কাজই করেছেন। সব কবি এই একই কাজ করেছেন। প্রাচীনকালেও একই কাজ হয়েছে, মধ্যযুগে এক কাজ হয়েছে, সামন্তবাদী যুগে এক কাজ হয়েছে, একই কাজ। হ্যাঁ, এই মানুষের কথা আমাদের একেবারে গ্রাম্য কবি যখন বলেন যে নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ, জগৎ ভর্মিয়া দেখলাম একই মায়ের দুধ। এই সার্বজনীনতা, কিংবা মধ্যযুগের সে বৈষ্ণব কবি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এইটাই তো চিরকালের কথা। আমরা সেগুলি খালি কি বলবো, নতুন করে একটু ব্যাখ্যা দেই মাত্র। একটু রংটা ঝলসে গেলে পর নতুন করে একটু রং লাগাই, একটু শব্দটা পড়ে গেলে পর একটা শব্দ সেখানে একটু পুঁতে দিই।
এর বাইরে আর কিছু করতে পেরেছি বলে মনে হয় না। এই একই কাজ করে যাচ্ছি আমরা, আমার মনে হয়। জি, ধন্যবাদ। আপনি সার্বজনীনতার কথা বলেছেন, সব কবিরাই সার্বজনীনতার কথা বলছেন। কবি আমিনুর রহমান, আপনি কি মনে হয় আপনার? না, কবিরা তো আসলে কবিতা লেখা ছাড়া আর কিছু করতে পারবে না। কবিতাই লিখবে এবং সেই কবিতাটা হয়তো সেটা যে যার ভাষাতে লিখবে। কবিতা এবং সাহিত্য যেটা বলেন, আমি শুধুমাত্র কবিতায় সীমাবদ্ধ রাখছি না। কবিরা গল্প লিখে, কবিরা উপন্যাসও লিখে। কবিরা কবিতা লিখবে এবং সেটা একটা সুন্দর কবিতা, একটা ভালো কবিতা লিখবে, এটাই তো প্রত্যাশা। একটা ভালো কবিতা শুনতে চাই, একটা ভালো কবিতা লিখতে চাই, এই তো আকাঙ্ক্ষা। ধন্যবাদ, ধন্যবাদ কবি আমিনুর রহমান। হুদা ভাই, মোহাম্মদ নুরুল হুদা, আপনি এই মুহূর্তে সবকিছু দেখে, চারপাশ দেখে আমাদেরকে, সাধারণ মানুষকে উজ্জীবিত করবার জন্য কি কাজটি প্রধান বলে মনে করেন? আমি মনে করি অভিধান থেকে সমস্ত শব্দ কেটে দিন, একটি শব্দ রাখুন, শব্দটার নাম হলো ভালোবাসা। যদি কবিরা এই ভালোবাসা সারা পৃথিবীর মানুষের জন্য ছড়িয়ে দিতে পারে তাদের কবিতায়, কথায়, এবং মানুষ গ্রহণ করতে রাজি হয়, তাহলেই আমাদের সমাধান। কবিরা কবিতা লিখবেন, এটাই তো ঠিক আসল কথা। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সব কবি কবিতা লিখছেন। পোয়েট্রি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, এটা সারা পৃথিবীব্যাপী চলছে, আমিনুর রহমানের সঙ্গে যুক্ত, সারা পৃথিবীর কবিরা যুক্ত, সেখানে আমরা কথা বলছি। আমি দেখেছি ওই যে কেনিয়াতে একটা করোনার উপর সংকলন হচ্ছে, সেই সংকলন আমাদের কাছ থেকে কবিতা চাচ্ছে, আমরা পাঠিয়েছি। আমেরিকা থেকে সংকলন হচ্ছে, অনেক সংকলন হচ্ছে, আমার কিছু জানতে চেয়েছে, আমি বুঝতে পেরেছি যে এই কাজটি আমাদের করতে হবে। আর আমি দেখতে পাচ্ছি মানুষ, কবিরা যেখানেই আছে, আমি নিজেই তো 10-12টা কবিতা লিখে ফেলেছি, এবং এই সবগুলো কবিতায় কিন্তু বলা যেতে পারে মিলে এসে ঘরকে বিশ্ব করা, সবসময় এই ঘরকে বিশ্ব করা, আর সবাইকে একসঙ্গে জুড়ে দেওয়া। আর জুড়ে দেওয়ার আমাদের যে আঠা, ছোটকালের ফিরি কাঁসালেরও আঠা, ছুড়াইলে না ছুড়ানো এমন বিষম লেটা, এটা চালিয়ে বসায়, এই লেটারটার নাম হলো ভালোবাসা। আসুন আমরা ভালোবাসি এবং ভালোবেসে শব্দগুলোকে মিলনাত্মক করে তুলি, তাহলেই আমাদের সমাধান হবে। কবিরাও তাদের কাজটি, কবিরা তো এই কাজটি করেন, কবিরা তো মসি নিয়ে কাজ করেন, ওসি নিয়ে কাজ করেন না। কাজেই আমরা মসিতে এই কথাটাই বলতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ। আপনাদের কথায় আমরা ভালোবাসার কথা শুনতে চাই, আপনারা ভালোবাসার কথাই বলছেন। এই সময়ে ভালোবাসার কথা আমাদের খুব প্রয়োজন, অস্থির সময়ে আমাদের, আমরা উজ্জীবিত হতে চাই কবিদের কথায়। অনুষ্ঠানের আমরা শেষ দিকে চলে এসেছি। আমরা যদি, আমাদের সঙ্গে একজন সঙ্গীত শিল্পী আছেন, ছায়া কর্মকার, আপনিও আবার রবীন্দ্রনাথকে দিয়ে শেষ করবেন আমার ধারণা। আপনার গান দিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই। আমি হুদা ভাইয়ের সুর মিলিয়ে বলতে চাই যে ভালোবাসার বিকল্প নেই। সারা পৃথিবী যে অস্থির একটা সময় পার করছি আমরা যেন ভুলে না যাই, আমরা যেন আগের মতো আমাদের স্বভাব চরিত্র সেগুলো যেন বজায় না রাখি, আমরা যেন ভালোবাসা দিয়ে সবটুকু জয় করতে পারি। আর আসাদ ভাই খুব সুন্দর বলেছেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবন। আসলে আমরা এইভাবে মরতে চাই না, মরতে তো হবেই, কিন্তু আমরা এভাবে মরতে চাই না। আমরা সুস্থ পৃথিবীতে সুন্দরভাবে সুস্থ মৃত্যু চাই। আর যেহেতু আজকে মা দিবস, আমার আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই প্রত্যেকের ঘরেই, যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছেন, আমরা সবাই যেন তাদের প্রতি একটু বেশি ভালোবাসা, সহানুভূতি দেন, এবং অবশ্যই প্রকৃতিকেও যেন আমরা সেই ভালোবাসাটা দিতে পারি, আমাদের ভালোবাসার হাতটা যেন অনেক বেশি বাড়িয়ে দিতে পারি। আমি আমার শেষ গান মৃত্যু ভাবনার গান করতে চাচ্ছিলাম না, যেহেতু আসাদ ভাই বলেছেন, আমি এই গানটি শোনাই। জীবন ও মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ না। জীবন সীমানা ছাড়াই বন্ধু হে রয়েছ দাঁড়ায়ে,
ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দৌড়ায় জীবন মরণে মোর হৃদয়ে বিজন আকাশে তোমার মহাশয় আলোতে আকাশে মোর হৃদয়ে বিজন আকাশে তোমার মহাশয় আলোতে আকাশে গভীর আশায় নিবিড় পুলকে তাহার আনে যায় দুবাক বগায়ে জীবন মরণে নীরব নিশিতব চরণ নিছায় আধারকে শোভা দিয়েছে বিছায়ে নীরব নিশিতব চরণ নিছায় আধারকে শোভা দিয়েছে বিছায়ে আজি কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল নামিয়া আজি কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল নামিয়া ভুবন মিলে যায় সুরে রৌরনে গানের বেদনা যাই যে হারায় জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু রয়েছ দৌড়ায় জীবন মরণে বাহ, অসংখ্য ধন্যবাদ ছায়া, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাদের সঙ্গে আজকে যারা যুক্ত হয়েছেন তিনজন কবিদের সঙ্গে যুক্ত হলে যে সমস্যাটি হয়, সময় কিভাবে পার হয়ে যায় আমরা জানি না। আমরা প্রায়, আমাদের অনুষ্ঠান ছিল 45 মিনিটের, 1 ঘন্টার, আমরা প্রায় 2 ঘন্টা অতিক্রম হয়ে করেছি। তারপরও মনে হচ্ছে যেন আরো কিছু শুনবার আমরাও চাইছি, এবং দর্শক শ্রোতা যারা দেখছেন আমাদের, তারাও অনেক কিছু শুনতে চাইছেন। তবে আজকের মতো আমরা এখানেই অনুষ্ঠান শেষ করব। আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন, আমাদের প্রিয় মানুষেরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের সঙ্গে যারা দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে অতিথিদের অনুমতি নিয়ে আমি অনুষ্ঠান শেষ করি তাহলে। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। সবাইকে ধন্যবাদ।